12:30 এরকম টাইম ছিল। হঠাৎ মেয়েটার চিৎকারে ওদের ঘুম ভেঙে যায়। লোডশেডিং হলো এবং মিররটা ক্রস হয়ে চির ধরে গেল। একটা মেয়ের দেখলাম লম্বা চুল, তার হাত দুটো সে এরকম ভাবে রয়েছে, হাত বেয়ে তার ব্লাড। আমি দেখছি আমার মেয়ের ঘর থেকে দরজার নিচ থেকে ব্লাড আসছে। মোরগের হার্টটা এমনভাবে দিতে হয়েছিল যে হার্টটার মধ্যে তখনও স্পন্দন আছে এবং একটা পাঁঠার পুরুষঙ্গ। যদি ভয় না পান কোনো হরর মুভি দেখে, ইউ শুড ওয়াচ। এই রিচুয়ালে কি হয়, ভার্জিন মেয়েকে স্নান করানো হতো, তাকে মদ খাওয়ানো হতো এবং মাথা নিচু করে একভাবে উইচটা কি ক্ষতিকারক? তখনই ওর যে হাজবেন্ড ছিল সামনে ছিল কার্বলিক অ্যাসিড, মুখে ছুড়ে মারে। এ বাবা, হোয়াট ইজ ডার্ক স্পিরিচুয়ালিজম? হোটেলে গিয়ে করে কখনোই কনসিভ যদি কারোর আসে, সেটা কিন্তু অনেকভাবে অনেক প্রবলেম হতে পারে। থেকে দুঃখ তো আর কিছু হতে পারে না, এর থেকে শোকের আর কিছু হতে পারে না। আমাদের ব্লাড। হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। কৌস্তবের আড্ডাতে আজকে আমাদের সাথে আছেন মৌমিতা গাঙ্গুলি। এমন জিনিসপত্র নিয়ে আজকে আলোচনা হয়েছে, এমন বিষয় আমরা পডকাস্ট করেছি যেটা আপনারা শেষ অবধি হয়তো শুনতে বাধ্য হবেন, এত ইন্টারেস্টিং। দুটো কেস স্টাডি রয়েছে, মাঝখানে অনেক আলোচনা রয়েছে, টার্কিশ ব্ল্যাক ম্যাজিক, অনেক রিচুয়ালস যেগুলো হয়তো সচরাচর জানতে পারা যায় না, খুব ইন্টারনাল অ্যাসপেক্ট না থাকলে। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কৌস্তবের আড্ডা। আর হ্যাঁ, আপনারাও যদি আমাদের সাথে এরকমই একটা পডকাস্ট করতে চান, এরকমই একটা আড্ডা মারতে চান, তাহলে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 6290675195 এইখানে। এছাড়া আপনার যদি কোনো স্পিরিচুয়াল গাইডেন্স বা কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে তাহলেও যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্ট। হ্যালো মৌমিতা দি, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা, ওয়েলকাম টু মাই নিউ স্টুডিও। আজকে এখানে এসে তোমার কেমন লাগছে সেটা বলো। এখন রাত প্রায় 1টা বেজে গেছে। অনেক জানি না কিসের জন্য আমাদের এত দেরি হয়ে গেল, বাট আজকে প্রায় মাঝরাতের একটু বেশি, সেই সময় আমরা এই পডকাস্টটা করতে চলেছি। ইভেন আজকে 3টে কেস স্টাডি থাকছে, তার সাথে আমরা এমন কিছু ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে কথা বলবো যেটা হয়তো এর আগে ইন্ডিয়ান ইউটিউব কমিউনিটিতে কেউ হয়তো কভার করেনি। বেশ কিছু গুচ্ছ জিনিস যেগুলো হয়তো খুব একটা প্রচারিত বা প্রচলিত নয়, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। সবার আগে বলো, কেমন আছো? খুব ভালো আছি। আজকে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স যে 5th জুন আমি তোমার স্টুডিওতে এসেছিলাম, কিন্তু এখন যখন আমরা শ্যুটটা করছি তখন 6 জুন এবং ফ্রাইডে। তো অফকোর্স আমি এটা মনে করি মাই লর্ড লুসিফার ব্লেজিং। আমি খুব চেয়েছিলাম যে ফ্রাইডে 6th শ্যুটটা করব, বাট আমার একটা কাজ রয়েছে ইভিনিংয়ে আজকে, তো সেই কারণে ভাবলাম 5th জুন করি। তো আমার যেহেতু ভেতরের এই চাওয়াটা ছিল, আর আমি সবসময় বলি এটা যে মাই লর্ড, আমার কোনো কিছু থিঙ্কিং আমি হয়তো মানে মাইন্ডে করছি যে আমি এটা চাই বা আমি এটা করব, আমার কাছে সিচুয়েশন এমন হয়েছে না, আমার সেই ডিজায়ারটা উনি ফুলফিল করে দিয়েছেন। তো আজকের একটা ছোট্ট ইনসিডেন্ট, বাট এটা উনি করলেন অন্যভাবে। আজকে যখন আমরা শ্যুটটা করছি 1:05 বাজে, এখন দেখো 1:05, 1 + 5 6, দিস ইজ দ্য 6th জুন। তো আমার ভীষণ ভালো লাগছে, তোমার নিউ স্টুডিও খুব সুন্দর লাগছে, খুব ভালো একটা ভয়েস রয়েছে। আর অফকোর্স পডকাস্টে যখন আসি একটা নতুন এক্সপেরিয়েন্স, নতুন একটা এনার্জি, খুব ভালো লাগছে সব কিছু মিলিয়ে। একদমই তাই। আমি সবার আগে চলে যাব আজকের কেস স্টাডির ওপর, যেটা তুমি সলভ করেছো, তোমার কাছে এসেছে। তারপরে আমি বাকি কথাতে যাচ্ছি। কি ঘটেছিল মৌমিতাদি? এই ক্লায়েন্টটা যিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন, দুজন হাজব্যান্ড ওয়াইফ আমার সাথে যোগাযোগ করেছিলেন, 2024 সালের অগাস্ট মাসে আমার সাথে যোগাযোগ করেছিলেন। এবং আমি বললে তুমি হয়তো খুশি হবে, তোমার সাথে ফার্স্ট যে আমার পডকাস্ট হয় যেটা 15th অগাস্ট রিলিজ করেছিল, হ্যাঁ 6th ডে, আমি বলেছিলাম 15th করো, 15th অগাস্ট যেটা রিলিজ করেছিল সেই পডকাস্ট থেকেই কিন্তু আমি এই ক্লায়েন্টটা পেয়েছিলাম। তো ওনারা আমার সাথে যোগাযোগ করেন দক্ষিণ কলকাতার একটা খুব অভিজাত জায়গাতেই,
ওনারা একটা ফ্ল্যাট কেনেন। ভদ্রলোক আগে ব্যাঙ্গালোরে ছিলেন, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতেন, পরবর্তীকালে কলকাতায় ট্রান্সফার হন, তো উনি একটা ফ্ল্যাট ওখানে কেনেন দক্ষিণ কলকাতায়। ফ্ল্যাটটা এর আগেও মানে সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট উনি কিনেছিলেন, ফার্স্ট ছিল না কনস্ট্রাকশনে, এর আগে একজন পার্সনের থেকে উনি এটা পারচেস করেছিলেন। ফ্ল্যাটটা খুব ভালো ছিল, সমস্ত অ্যাকোমোডেশন খুব ভালো এবং সেমি ফার্নিশ ছিল, ঠিক আছে। ভদ্রলোকের একটা রুমে একটা খাট এবং ড্রেসিং টেবিল খুবই দেখে পছন্দ হয়, এবং যিনি সেল করেছিলেন উনি বলেছিলেন এটা উনি ক্যারি করবেন না, কারণ উনি ওনার দেশের বাড়িতে চলে যাচ্ছেন, এবং সেটাও আউট অফ বেঙ্গল। ওকে, ঠিক আছে, আউট অফ বেঙ্গল উনি চলে যাচ্ছেন, ওনার যে আদি বাড়ি, তো উনি এগুলো ক্যারি করবেন না, সেই সময়তে উনি কিনে নিয়েছিলেন। খুব ভালো কথা। পারচেস করার পরে গৃহপ্রবেশ যেটা হয়, ইনগরেশন হয়, সেটা হয়, এবং 3 দিনের যে একটা রিচুয়াল থাকে সেই ঘরে থাকতে হবে। প্রথম 2 দিন খুব ভালোভাবে কেটে যায়, কিন্তু সমস্যা শুরু হয় 3rd ডে থেকে, ঠিক আছে। ওনার মেয়ে ছিলেন, ওনার মেয়ের বয়স বছর 15, ঠিক আছে, মানে যিনি ফ্ল্যাটটা কিনেছিলেন বছর 15 ওনার মেয়ের বয়স। তো ওনার মেয়ের এই যে রুমটা আমি বললাম, যে রুমে একটা সুন্দর অ্যান্টিক ডিজাইনের একটা উডেন খাট ছিল এবং একটা ড্রেসিং টেবিল ছিল, ডিজাইন দেখে ওনার মেয়ের খুব পছন্দ হয়। ওনার মেয়ে বলে আমি এই দুটো আমার, আমি এই দুটো নেব, যেটা মেয়েরা হয়। তো ওর মা বাবা বলেছে খুব ভালো কথা। তো অন্য রুমে ওদের যেটা ইনগরেশনের পুজো যেটা থাকে, অন্য রুমে ওরা করেছিল। তো সেই দিন কি হয়েছে, 3rd ডের দিন মেয়েটি বলে যে এই রুমে আজকে আমি থাকবো। তার আগে হয়েছে কি, ওরা 3 জনই অন্য রুমে যেখানে পুজো হয়েছে সেই রুমে ছিল, 3 BHK বা অন্য আর একটা রুমে ছিল। তো সেই দিন হয় ওই রুমে মেয়েটা বলে আমি আজকে থেকে এখানে থাকবো। তো ওরা বাধা দেয়নি, ঠিক আছে মেয়ে থাকুক, আমরা অন্য রুমে থাকবো। রাত্রি তখন অ্যারাউন্ড 12 to 3 মধ্যে একটা টাইম, ঠিক আছে, 12:30 এরকম টাইম ছিল। হঠাৎ মেয়েটার চিৎকারে ওদের ঘুম ভেঙে যায়, ঠিক আছে। এবং যেহেতু প্রথম না, ওরা দরজা পুরো লক করা ছিল না, খোলা ছিল, যার জন্যই মেয়েটার চিৎকার ওদের কান অব্দি যায়, নাহলে হয়তো যেত না। তো চিৎকারে ওদের ঘুম ভেঙে যায়। ওরা দেখে লোডশেডিং হয়ে গেছে, তো ভাবে লোডশেডিং হয়ে গেছে, মেয়ে ভয় পেয়েছে, ছুটে ওর মা বাবা ওর কাছে যায়। কিন্তু তখনও দেখছে ও ভয় পাচ্ছে রীতিমতো, এবং ওর মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, ও আয়নার দিকে কিছু দেখাচ্ছে, এইরকম করে যাচ্ছে, মানে ও তখন কোনো ওয়ার্ড নেই। বলছে কি হয়েছে, কি হয়েছে বল, কি হয়েছে, লোডশেডিং হয়েছে বলে ভয় পাচ্ছিস? বলছে ওর মুখ দিয়ে কোনো কথা নেই, শুধু গোঙানির মতো আওয়াজ হচ্ছে। ওর মা মুখে জল টল ছেটায়, এর মধ্যে কারেন্ট এসে যায়, ঠিক আছে। জিনিসটা সেদিন কি হয়েছিল, পরবর্তীকালে মেয়েটাকে তো তখন কোনোভাবে ওরা জল টল দিয়ে যাই হোক হয়, মেয়েটা অজ্ঞান হয়ে গেছিল ওই মুহূর্তে। পরে যখন মেয়েটার জ্ঞান ফেরে, পরদিন মেয়েটা বলছে যে রাত্রিবেলা আমার ঘুম আসছিল না, আমি জানোই অনেক সময় লেট নাইট আমি পড়াশোনা করি, যার জন্য আমার একটু লেট নাইটে ঘুমানোর ইচ্ছে, তো আমি মোবাইলে মুভি দেখছিলাম, 12:30 বাজে, আমি সবাই ভাবছিলাম মুভিটা এন্ড হলে আমি ঘুমোবো। সাডেন আমি দেখলাম ঘরে যে নাইট বাল্বটা ছিল সেটা ডাব 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 করছে, ডাব 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 করতে 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 একটা আওয়াজ, চিরচির করে একটা আওয়াজ হয়ে লোডশেডিং হয়ে গেল। সেম টাইম আমি দেখলাম যেন একটা আলো, যে আলোতে আমি শুধু এইটুকুই নজর গেল মিররের দিকে, এবং যেদিকে ও শুয়েছিল মাথা দিয়ে মিররটা ছিল অপোজিটে, মানে ধরো খাটটা এরকম রয়েছে, ঠিক তার খাটের পাশেই মিররের দিকে, যার জন্য নজরটা গেছে। মিররটা দেখলো যে ক্রস হয়ে, ওর মা বাবাও দেখেছিল কারেন্ট আসার পরে, যেটা মেয়েটাকে জিজ্ঞাসা করে, তখন করেনি, পরের দিন জিজ্ঞাসা করলো যে মিররটা ক্রস হয়ে মানে ফেটে গেল কি করে। মেয়েটা বলছে এটাই আমি হঠাৎ দেখলাম, চিরচির করে আওয়াজ হলো, লোডশেডিং হয়ে গেল, ড্যাব ড্যাব করতে করতে নাইট বাল্বটা নিভে গেল, লোডশেডিং হলো, এবং মিরর যেটা ছিল মিররটা ক্রস হয়ে চির ধরে গেল, এবং একটা আওয়াজ হলো। সাডেন আমি যেটা মিররে দেখলাম সেটা আমি তোমাদের বলতে পারবো না। মানে বেড ছিল, ঘুম থেকে উঠলে স্ট্রেট কি মিরর দেখতে পাবে? না, স্ট্রেট না, ঠিক সাইডে, স্ট্রেট এদিকে সাইডে মিররটা দেখতে পাবে। ধরো এখানে এইভাবে খাটটা রয়েছে, খাটের ঠিক এন্ড হয়েছে কি মিররটা এইভাবে ছিল, আচ্ছা ঠিক আছে, যার জন্য মিররটা সোজা ছিল না, সাইডে। ওর মিররের দিকে নজর গেছিল সাডেন, কিন্তু মিররে ওর নিজের ফেস কিন্তু দেখেনি। কি দেখেছিল? মিররে যে নিজের ফেস দেখতে পাবে, নিজের ফেস দেখে যে অন্ধকারে ভয় পাবে, এটা কিন্তু নয়। মিররে ও মেয়েটা বলেছে তুই মিররের দিকে কেন, ওর মা পরের দিন জিজ্ঞাসা করছে তুই মিররের দিকে কেন দেখালি, বলে
হরর মুভিতে যেরকম দেখা যায় আমি মিররে সেটাই দেখলাম। মানে কি দেখেছিলি? বলছে একটা মেয়ের দেখলাম লম্বা চুল, ঠিক আছে, লম্বা চুল, তার হাত দুটো সে এরকম ভাবে রয়েছে, হাত বেয়ে তার ব্লাড পড়ছে, দুটো হাতের এই যে আমাদের রিস্ট বেয়ে তার ব্লাড পুরো চলে আসছে এবং সে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। চুলগুলো পুরো এরকম ভাবে দেওয়া এবং চোখটা পুরো হোয়াইট, কিন্তু আমি ফিল করছি যেন আমার দিকেই দেখছে, এবং দুটো হাত তার এরকম যেন করা কঙ্কাল টাইপের হাত, কিন্তু হাত বেয়ে পুরো রক্ত পড়ছে। এইরকম ছবি আমি তখন দেখেছিলাম। বলছে তুই হরর মুভি দেখিস তো, তার জন্য তোর ঘুম এসে গেছিল, তুই তার জন্য দেখেছিস, হ্যালুসিনেশন হয়েছে। বলছে না গো, আমি সত্যি দেখেছি। ওর বাবা কেয়ার করে না, যেমনটা হয়। ওর মা তো একটু কেয়ার করে প্রথমে, তারপর বাবা বলে তুমি এই জিনিসগুলো কেয়ার করছো? মেয়ে সারাদিন হরর মুভি দেখছে, রাত্রিবেলা দেখো না মাঝে মাঝে চিৎকার করে ওঠে। বলছে সেদিনের চিৎকার, রাত্রিবেলা যখনও চিৎকার করে সেটা ঘুমের মধ্যে চিৎকার করে, স্বপ্ন দেখে, কিন্তু এটা কিন্তু জেগেছিল। কিন্তু মেয়েটার কথা ওর বাবা অতটা কেয়ার করে না। এরপরে বেশ কদিনও বলতে থাকে যে আমি ভয় পাচ্ছি। মেয়েটার মা কি করে, আয়নাটা ঢেকে দেয় রাত্রিবেলা করে, যে আয়না ঢাকা থাকে। এমনিতেও চিড় ধরে গেছে, চিড় আয়না দেখতে নেই, কিন্তু ওরা এর মধ্যে কোনো উডেন মিস্ত্রি পাচ্ছিল না যাকে দিয়ে আয়নাটা আবার ঠিক করিয়ে নেবে, মিররটা কাঁচটা চেঞ্জ করবে, তো ঢেকে রেখেছিল। অদ্ভুতভাবে মেয়েটা বলে প্রতিদিন রাত্রিবেলা ঢাকনাটা পড়ে যায়, সিরিয়াসলি। এবং মেয়েটা বলছে যে আমি ভয় পাচ্ছি। মেয়েটা প্রচন্ড স্ট্রং ছিল, একটা 15 ইয়ার্সের মেয়ে, কিন্তু প্রচন্ড স্ট্রং। তাই জন্য না হলে মেয়েটা পরবর্তীকালে বলেছে, মেয়েটার মা এটা বলেছে যে আমার মেয়ে কিন্তু অনেকদিন ধরে ভয় পেত। লাস্ট 3-4 দিন মেয়ে বলার পরে যে মা আমার আয়নার দিকে রাতে আমি দেখতে পাই না, হাওয়ার ফিল করি, ঘুমের মধ্যে যেন আমার হাওয়াতে ঘুম ভেঙে যায়, আমি যেন সাউন্ড শুনতে পাই, কেউ যেন ডাকছে, চিৎকার করছে, আমি কেউ যেন মা বলে ডাকছে, আমি আওয়াজগুলো শুনতে পাচ্ছি, আমার কানে আসছে, তো আমি ঘরে থাকতে পারছি না। ওর মা বলে ঠিক আছে আজকে থেকে আমি তোর সাথে থাকবো। অদ্ভুতভাবে ওই খাটে পরের দিন থেকে ওর মা ওর সাথে থাকে, ওর মার সাথেও সেম ঘটনা ঘটতে থাকে, একটু ডিফারেন্ট। ওর মা মিররের দিকে দেখে ভয় পেত না, কিন্তু ওর মা রাত্রিবেলা যখন ঘুমোতো নানা রকম সাউন্ড শুনতো। কিরকম সাউন্ড? বিভিন্ন রকম, কেউ যেন ডাকছে, ঠিক আছে, কেউ যেন কাঁদছে, ঠিক আছে। এবং রাতে ঘুমের মধ্যে মাঝে মাঝে ওর মা স্বপ্ন দেখতো কেউ যেন কিছু বলতে চাইছে, এবং যে মেয়েটার একটা অবয়ব দেখতো তার অবয়ব বুঝতে পারতো না, বুঝতে পারতো 22-23 বছরের একটা মেয়ে কিছু যেন বলতে চাইছে। ওর মা বুঝে উঠতে পারতো না যে কেন এগুলো হচ্ছে, আর ওর বাবা কিছুই মানতো না। এরপর থেকে একটা প্রবলেম শুরু হলো, মানে প্রবলেমটা ওরা নোটিস করলো, তার আগে এতটা নোটিস করেনি। ওর বাবা অফিস গেল, ওর মায়ের সাথে যখনই ওই বাড়ি থেকে ওর মায়ের সাথে কথা বলছে, মানে ভদ্রমহিলা যখনই ভদ্রলোকের সাথে কথা বলছে, তখনই ওর বাবা একদিন জিজ্ঞাসা করে তোমার সাথে কি মেয়ে পাশে কথা বলছে? বলছে না, মেয়ে রুমে নেই, ওই রুমে বসেই কথা বলছিল, মেয়ে তো স্কুলে গেছে। ও আচ্ছা, কেন? তোমার পাশ থেকে না মনে হচ্ছে একটা ভয়েস শুনতে পাচ্ছি। আচ্ছা, বলছে ভয়েস? কিসের ভয়েস? বলছে হ্যাঁ তুমি বলছো না কেউ এসছে, বলো না। বলছে না, বিশ্বাস করো কেউ আসেনি। বলছে আমি একটা ভয়েস শুনছি। প্রথম দিন গেল, সেকেন্ডেও বলছে তুমি কি রোজ মজা করছো, কেউ আসেনি, আমি ভয়েস কিসে শুনছি। তো ভদ্রমহিলা বলে তুমি কিসের ভয়েস শুনবে, হয়তো ক্রস কানেকশন কিছু হয়েছে। একদিন মেয়েটার সাথে ভদ্রলোক ফোনে কথা বলছে, তখনও সেম একটা ফিস 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 করে আওয়াজ হচ্ছে, হুইসপারিং। এরপরে ভদ্রলোক একটু অদ্ভুত হলো এবং কল রেকর্ড করে ভদ্রমহিলাকে এসে শোনালো যে দেখো কিরকম আওয়াজ হচ্ছে, এবং কল রেকর্ডিং এর মধ্যে শুনছে একটা ফিস ফিস করে যেন কেউ কিছু বলতে চাইছে, ঠিক আছে। এরপরে যে ইনসিডেন্টটা হলো, রাত্রিবেলা ভদ্রমহিলা ওই রুমে মেয়ের সাথে ঘুমোচ্ছে। ওর মেয়ের আস্তে আস্তে এমন হলো না, শরীর খারাপ হয়ে গেল। ওর বাবা বলছে যে তুই হরর মুভি দেখা বন্ধ কর, দেখবি সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এর মধ্যে অদ্ভুত রকম ভাবে ওরা
কাঁচটা খুলে রেখে দিল, নতুন মিস্ত্রি দেখে নতুন মিরর লাগিয়ে দিল, সেই মিররটাও ভেঙে গেল। ভেঙে গেল বলতে চিড় খেয়ে গেল? মিররটা না, এক্ষেত্রে চিল লাগায়নি, যখন লাগাতে যাবে মিররটা মানে উডেন মিস্ত্রির থেকে হাত থেকে পড়ে মানে অদ্ভুতভাবে ভেঙে গেল, আচ্ছা, লাগাতে পারলো না। আচ্ছা, ঠিক আছে, তো মিররটা ওইভাবে ইডন মিস্ত্রি বলল যে এইভাবে কিভাবে থাকবে, আমি ওই ভাঙা কাজটাই আবার বসিয়ে দিয়ে যাচ্ছি। চিড় ধরে আছে হালকা, তো আমি ওটাই মানে পুরো ভাঙেনি কিন্তু একটা হালকা চিড়, ওকে, আমি ওটাই বসিয়ে দিয়ে মানে ধরো যাচ্ছি। নখ দিয়ে টানলে যেরকম টানলে যেরকম হবে, হুম। ঠিক আছে, একটা হালকা চিড়, তো আমি ওটা বসিয়ে দিয়ে যাচ্ছি। তো বললো আজকে এরকম ভেঙে গেল, একটা হয় না আয়না ভাঙা, একটা অশুভ ধরা হয়। তো ভদ্রলোক বলল কি হচ্ছে এইসব, ঠিক আছে যা পারো করো। বলছে আমি আপাতত আপনাদের এটা বসিয়ে যাচ্ছি, আমি আবার নিয়ে আসবো, আমার একটু টাইম লাগবে। ঠিক আছে, কারণ এর মাপে আমাকে তো আনতে হবে, আমাকে 7 দিন আবার টাইম দিন। তো ভদ্রমহিলা ওই ঘরে ঘুমোচ্ছে, মাঝে মাঝেই মানে রোজই থাকতেন। যেদিনের ঘটনা তার আগে ভদ্রমহিলা এটা করেননি, সেদিন ফার্স্ট। ভদ্রমহিলার মাঝে মাঝে আগে অভ্যেস ছিল হেডফোনে ওই রাত্রিবেলা গান শুনতে শুনতে ঘুমোন। তো মেয়ের এইসব ইনসিডেন্টগুলোর জন্য মেয়ের সাথে কথা বলতে বলতেই ঘুমোতো, কিন্তু সেদিন কি হয়েছে, মেয়ে আগে ঘুমিয়ে পড়েছে। ভদ্রমহিলা ভাবলাম একটুখানি গান শুনি। গান শুনছে, অদ্ভুত রকমভাবে গান শুনছে যখন, তখনও একটা ফিসফিসানি আওয়াজ হেডফোনের মধ্যে শুনছে, হেডফোনের মধ্যে। হেডফোনের মধ্যে। আচ্ছা, ভদ্রলোককে বলল, ভদ্রলোক তখন ভাবছে যে পর পর এই ইনসিডেন্টগুলো হচ্ছে কেন, এবং তখন থেকে হঠাৎ করে ভদ্রমহিলার মোবাইলে যখনই ইউটিউব সার্চ করছে, সোশ্যাল সাইট, অন্য সাইটে দেখছে, ওনার কাছে সাডেন করে আসা শুরু হয়েছে বাড়িতে নেগেটিভ এনার্জি থাকলে কি করে যে বুঝবেন, বাড়িতে নেগেটিভ এনার্জি থাকলে কি করে রিমুভ হবে, বাড়িতে কি আপনার আত্মার অস্তিত্ব বুঝতে পারছেন। ভদ্রমহিলা ভাবে এইরকম কোনো সাইট তো আমি কখনো লাইক করিনি, ফলো করিনি, এগুলো কেন আমার কাছে আসছে, অদ্ভুত, তো বিরক্ত হচ্ছে, ধুর কেন এগুলো আসছে, ইউটিউব খুলছে সেম এইসব আসছে। তো এই জিনিসটাকে অতটা কেয়ার করেনি, আমাদের সাথে বলল যখন, তখন বললো যে আমার এগুলো হচ্ছিল। এইভাবেই যখন 1 মাস কেটে গেল, ভদ্রমহিলা একদিন পাশের বাড়ি যে ছিল, পাশের বাড়ির সাথে গল্প করছে। পাশের বাড়ির ভদ্রমহিলা বলে, জানেন তো আপনার হাজবেন্ড যখন এই ফ্ল্যাটটা দেখতে এসেছিল, পাশের বাড়ির না মানে ফ্ল্যাটেরই অপোজিট ফ্ল্যাটে, তো আপনার হাজবেন্ড যখন এই ফ্ল্যাটটা দেখতে এসেছিল না, আমার হাজবেন্ড না ওনাকে মানা করেছিল এই ফ্ল্যাটটা নিতে, আমরাই ভাবছি এটা সেল করে দিয়ে চলে যাব। আচ্ছা, আপনার হাজবেন্ড না কথাটায় গুরুত্ব দেয়নি। বলে কেন, অনেক কাণ্ড আছে, সে আপনাকে পরে বলবো। আমার হাজবেন্ডও বেশি কিছু বলেননি। বলছে তাই? উনি, ভদ্রমহিলা তখন বলছে আমার হাজবেন্ড তো আমাকে এটা জানাননি, কেন? তখন উনি ওনার হাজবেন্ডকে জিজ্ঞাসা করে যে তুমি জানাওনি তো? বলছে আমি গুরুত্ব দিইনি, আমি ভদ্রলোককে জিজ্ঞাসা করেছিলাম যে পাশের সাথে কি শত্রুতা আছে। বলছে হ্যাঁ আপনি বলতে পারেন অনেকেই চায় না আমি ফ্ল্যাটটা বিক্রি করি বা কিছু, তো সেরকম শত্রুতা নয়, ওরা এমনি বলেছে। ভদ্রলোক অত গুরুত্ব দেননি আমার কথাটা, আর উনি সেল করবেন আমি তো এতটা ভাবিনি। ফ্ল্যাটটা এত সুন্দর পজিশনে রয়েছে, ফ্ল্যাটটাও 3 BHK ফ্ল্যাট, খুব সুন্দর ফ্ল্যাট, আমি নিয়ে নিয়েছি। তখন যে তোমার আমাকে বলা উচিত ছিল। বলছে আমি তো গুরুত্ব দিইনি কথাটা। ভদ্রমহিলা তখন না অবাক লাগে, ভদ্রমহিলাকে বলে কি হয়েছিল। বলছে আমরা বলতে পারবো না বলে অ্যাভয়েড করে আর কিছু বলে না। ভদ্রমহিলা উনি ওনার হাজবেন্ডকে বলেন তুমি খোঁজ নাও যার থেকে ফ্ল্যাটটা নিয়েছিল। বলে ওনার কন্ট্যাক্ট নাম্বার, হ্যাঁ দাঁড়াও পাবো, বলে চেষ্টা করে খোঁজার, কিন্তু সেই নাম্বারটা উনি চেঞ্জ করে ফেলেছেন। নাম্বারটা চেঞ্জ করে ফেলেছেন কোনো কারণে। বলছে ওনার দেশের বাড়িতে চলে গেছে, তো দেশের বাড়ি কোথায় মোটামুটি একটা অ্যাড্রেস বলেছিল যে আমার অমুক জায়গায় বাড়ি। ভদ্রলোকের নাম জানতেন, বললে আমি ওখানে যাব, চলো আমরা একদিন যাই। ঠিক আছে, মেয়েকে ওর মামা বাড়িতে রেখে ভদ্রলোক ভদ্রমহিলা ওনার বাড়িতে গেলেন, খুঁজে অ্যাড্রেস খুঁজে গেলেন। ভদ্রলোক তখন বললেন, দেখে অবাক হয়ে গেছে, আপনারা এখানে? তখন বলছে যে আপনার সাথে অনেক জরুরি কথা আছে। বলছে কি কথা বলুন। বলছে আপনি কি কি লুকিয়েছেন আমাদের বলুন তো, আপনার ফ্ল্যাটে আসার পরে এই ধরনের ইনসিডেন্ট আমাদের সাথে হচ্ছে। আমি তো অনেকটা টাকা, একটা যে এরিয়াতে আমার ফ্ল্যাট কেনা, অনেকটা টাকা আমি ইনভেস্ট করেছি না, তো এইরকম একটা ফ্ল্যাট। বলছে না এরকম কেন হবে। বলছে হচ্ছে এরকম। কি ইনসিডেন্ট হয়েছিল দেখুন, আমি আপনাকে দোষারোপ করছি না, কিন্তু আপনি জানান এমন কিছু আনন্যাচারাল ইনসিডেন্ট কি আপনার বাড়িতে হয়েছিল। ভদ্রমহিলা তখন হাউ হাউ করে কাঁদছে। প্রিভিয়াস ওনারের ওয়াইফ।
বলছে কি হয়েছিল? বলছে আমি আসলে না, ভদ্রলোক তখন মানে ভদ্রমহিলা কিছু বলতে পারছেন না, উনি খুব কাঁদছেন। ভদ্রলোক বললেন, জানেন তো আমি একটা জিনিস লুকিয়েছিলাম, আসলে আমি বলতে চাইনি। আমার জীবনের সব থেকে মানে দুঃখের ঘটনা, এর থেকে দুঃখ তো আর কিছু হতে পারে না, এর থেকে শোকের আর কিছু হতে পারে না। বলছে কি? বলছে আমার মেয়ে মেডিকেল পড়তো, ওর 22 বছর বয়স ছিল। হঠাৎ আমরা জানি না, ঠিক বুঝে উঠতে পারিনি যে ওর মাইন্ডে এগুলো চলছে। আমরা দুজনেই ওয়ার্কিং, তো আমরা কাজে তখন বাইরে ছিলাম, আমরা অফিসে ছিলাম। একদিন ও বলেছিল, মা আজকে আমি তাড়াতাড়ি চলে আসব। তো আমাকে ডুপ্লিকেট চাবিটা আমি নিয়ে গেলাম। রোজ ও দেরি হতো ওর আসতে, আমরা তার আগে চলে আসতাম, তো ওর কাছে চাবি থাকতো না। তো আজ সেদিন বললাম, আমি চাবিটা নিয়ে গেলাম, আমি একটু তাড়াতাড়ি আসবো। ওর মা তো ভাবতে পারিনি, বললো কেন? বলছে না আজকে আমার ভালো লাগছে না, আজকে আমার নেহাত একটা ইম্পর্টেন্ট নোট রয়েছে, একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে অ্যানাটমির, ওটা করেই আমি বেরিয়ে চলে আসবো। ঠিক আছে। বলে আমি জানতেও পারিনি সেদিন আমার মেয়ের মনে এগুলো রয়েছে। আমার মেয়ে চলে আসে বিকেলের দিকে, আমাদের আস্তে আস্তে 7টা এরকম বেজেছে, যেমন আমরা আসি 6:30 7টা। এসে দেখি লাইট মানে নাইট বাল্ব জ্বালানো রয়েছে বাইরের ড্রয়িংয়ের একটা রুম থেকে, যেটা ওর রুম ছিল, যে রুমটায় দেখেছেন আপনি একটা খাট রয়েছে আর ড্রেসিং টেবিল রয়েছে। আমার মেয়ে সাজতে খুব পছন্দ করত, খুব শৌখিন ছিল। এই ড্রেসিং টেবিলটাও কলকাতায় যখন এই ফ্ল্যাটটা আমরা নেই তারপরে অর্ডার করিয়ে বানিয়েছিল। ডিজাইনটা ওর পছন্দ মতো ছিল এবং ইউনিক, ও বলে রেখেছিল এই ডিজাইনটা কিন্তু আপনি আর কাউকে বানিয়ে দেবেন না, এটা আমার ঘরেই শুধু থাকবে। খাটটার আলমারি ড্রেসিং টেবিলটাও বানানো করিয়েছিল। বলছে আমি দেখছি আমার মেয়ের ঘর থেকে দরজার নিচ থেকে ব্লাড আসছে। ঘরে ঢুকে ড্রয়িংয়ে আমি দেখলাম কি হলো, দরজা ঠেলে, যখন দরজা খোলাই রয়েছে, তো দরজা ঠেলে যখন আমি বেরোলাম দেখি মেয়ে তখন হাতটা নামানো, ওর হাত থেকে পুরো ব্লাড পড়ছে। ওর জানা ছিল হাতের কোথায় কোথায় শিরা কাটলে মানুষের প্রাণ যেতে পারে, ডাক্তারি পড়তো। তো আমরা জানতে পারিনি যে কিভাবে ওর মৃত্যু। পরবর্তীকালে যখন জেনেছিলাম, যেটা হয় এখনকার দিনে, কারোর সাথে সম্পর্ক হয়েছিল, কিন্তু সেই ছেলেটির আবার অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক হয়, ইমোশনাল মেয়ে, সেটা সহ্য করতে পারিনি। তো আমি না আপনাকে কিছু নোট লিখে গেছিল, তো তখন আর কাকে কি বলবো, আমি এর থেকে পালিয়ে আসতে চেয়েছিলাম, কারণ মেয়ের স্মৃতিতে, আমার মেয়ের স্মৃতি আমাদের খেয়ে নিচ্ছিল, আমাদের দিন রাত, আমাদের ওখানে থাকতে পারছিলাম না। এই কারণেই আমি সেল করে দিয়েছি বাড়িটা। এবং খাট, আলমারি, এগুলো না আমাদের মনে হতো, আলমারি না, ড্রেসিং টেবিল, আমাদের মনে হতো যেন আমাদের প্রাণ নিচ্ছে, মানে আমরা বাঁচতে পারছি না। মেয়ের পুরো স্মৃতিটা ওর মধ্যে ছিল। ওই খাটেই মেয়েটা আত্মহত্যা করেছিল, আর যখন ওর শরীর থেকে রক্তের ছিটে কিছু ড্রেসিং টেবিলে পড়েছিল, আমরা দেখেছিলাম। তো বলে ভদ্রমহিলা প্রচণ্ড কান্নাকাটি করছিল। বলছে আপনার বলা উচিত ছিল এটা। বলছে আমরা বুঝতে পারিনি, কিন্তু এরকম ঘটনা ঘটছে। বলছে হ্যাঁ। বলছে দেখুন, আত্মহত্যার মৃত্যু, এটা তো অপঘাতের মৃত্যু হয়, তার যে কাজকর্ম থাকে, ক্রিয়াকর্ম থাকে, আমরা সেটা করেছি। তো এরপরে ভদ্রমহিলা আরও আশ্চর্য কিছু ঘটনা ঘটে। ভদ্রমহিলা তারপরে নর্মাল হয়, ভাবে এত দূর থেকে এসছে, ওনাদের বলে যে আপনারা আজকের দিনটা লাঞ্চ করে তারপরে যাবেন। তো ওরা বলে যে আমরা হোটেলে আছি। বলছে না, আজকের দিনটা লাঞ্চ করে আপনারা যান। তো রান্না করে ভদ্রমহিলা রান্না করতে করতে মেয়ের গল্প করে। আমার মেয়ে এই জিনিসগুলো খেতে ভালোবাসতো, আমার হাতের রান্না খেতে ভালোবাসতো। ভদ্রলোক মানে যারা মানে নতুন পারচেস করেছিল আমার ক্লায়েন্ট, তারা চলে আসে। অদ্ভুতভাবে পরে যখন বাড়ি আসার পরে ভদ্রমহিলা রান্না করে যখন ভদ্রলোককে খেতে দিচ্ছেন বা নিজেও খাচ্ছেন, বলে যে তুমি কি ওই বৌদির থেকে রেসিপিটা নিয়ে এসে সেই রেসিপিতে রান্না করেছো? বলে না, আমার মতো করেই আমি রান্না করেছি। বলছে তুমি খেয়ে দেখো। ভদ্রলোক বলে, ভদ্রমহিলা খেয়ে দেখে, অদ্ভুতভাবে ওই ভদ্রমহিলা যে রান্নাটা করে খাইয়েছিল, নর্মালি কিছু না,
মাছ রান্না করেছিল। মাছের টেস্টটা হুবহু যেন মনে হচ্ছে ভদ্রমহিলা রান্না করেছে, যেটা ওদের বাড়িতে খেয়েছিল। যেটা ওদের বাড়িতে খেয়েছিল। এবং এই ঘটনাটা শেয়ার করে ভদ্রমহিলার সাথে ফোনে। ভদ্রমহিলা বলেন ও না আমার হাতে এই মাছটা এইভাবে খেতে খুব ভালোবাসতো, সেদিন ওর কথা বলতে বলতে আমি ওইভাবেই রান্না করে ফেলেছি। ভদ্রমহিলা বলছে আমি তো এইভাবে করিনি, আমি তো আমার মতো করে করেছিলাম। কি করে টেস্টটা এটা হলো? কারণ Recipe তো দেখবে জানে না। রেসিপি তো জানে না, কারণ দেখবে সেম ইনগ্রেডিয়েন্টস দিলেও না প্রত্যেকের হাতের টেস্ট কিন্তু আলাদা আলাদাই হয়, Definitely, ডিফারেন্ট definitely. হয় সেম ইনগ্রেডিয়েন্টস ইউজ Definitely. করলে, কিন্তু পুরো সেম টেস্ট হয়েছিল। ভদ্রলোক এরপরে যেটা হয় বিভিন্ন জায়গায় ছুটছেন যে কিভাবে এর থেকে যে এত টাকা স্পিরিটটা invest রয়েছে, করেছে। এত টাকা ইনভেস্ট করে বাড়িতে দুম করে সেল করতে পারবে না। তো কি করে ওনার বন্ধুদের সাথে কথা বলে, কিছু পরিচিত অ্যাস্ট্রোলজার ছিল তাদের সাথে কথা বলে, ওনারা বলেন যে স্পিরিট এনার্জি তো পুরোপুরি রয়েছে, তো বোঝাই যাচ্ছে রিমুভ। এবং ওনার কিছুই জানে না। ওনার ভদ্রলোক যিনি মাল্টিন্যাশনাল একটা কোম্পানিতে কাজ করতেন, উনি এসবে বিশ্বাসই করতেন না। বলছে আমি এসবে আজীবনকাল বিশ্বাসই করিনি, আমার এসব চেনা জানা লোক থাকবে কোথায়। তাও এখানে ওখানে অনেক জায়গায় উনি ঘোরেন বাংলায়, যাদেরকে পাওয়া যায়, কোনোভাবেই কিছু হয় না। এই করে 6টা মাস কাটে। পরবর্তীকালে ভদ্রমহিলা বলছে এই যে 6টা মাস ম্যাডাম আমি আপনাকে কি বলবো, আমি ইউটিউব দেখা বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধু নেগেটিভ এনার্জি কি করে রিমুভ হবে, নেগেটিভ এনার্জি থাকলে কি বুঝবেন, এবং আমি এদের অনেকের সাথে যোগাযোগ করেছি, আলটিমেট আমার কিচ্ছু হয়নি। ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা জিনিস যখন দেখি, অ্যালগোরিদম এরকম সেরকম টাইপের কয়েকটা পাঠায় আমাদের ফিডে, ইউটিউবে, ফেসবুকে, হোয়াট এভার, তারপরে কি আমরা সেগুলো যদি আবার দেখি তখন বারবার করে আসে। কিন্তু ভদ্রমহিলা বলছেন দেখেনিনি। দেখেনিনি, কিন্তু ওনার সামনে আসছে, কন্টিনিউয়াসলি আসছে। এটা খুব উইয়ার্ড একটা ব্যাপার। মানে একদমই তাহলে তাই। বলতে হবে যে এখন সোশ্যাল মিডিয়ার যে স্ট্রাকচার প্রেডিক্ট করে ফেলেছে যে বাড়িতে ভূত আছে বা এরকম নেগেটিভ এন্টিটি রয়েছে। যদি তুমি বলো এনার্জি করিয়েছে, হতে পারে মুক্তি পেতে এনার্জি, চাইছিল মেবি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এই জন্যই ও ভদ্রমহিলা বুঝতে পারতেন না কেউ যেন কিছু বলছে। অ্যাকচুয়ালি যে স্পিরিট, তার এটা টেন্ডেন্সি ছিল না ভয় দেখানো, সে অ্যাকচুয়ালি রিলিজ হতে চাওয়ার জন্য কিন্তু অনেক মুক্তি পেতে সময় চাইছিল। রিলিজ হওয়ার জন্য কিন্তু অনেক সময় এরা অনেক ইঙ্গিত দেয়। আমরা সবসময় ভাবি ভয় দেখাচ্ছে, এটা নয়, কিন্তু মেয়েটি ভয় পেয়েছে। এবং ওটা যে ইঙ্গিত, এই যে হাত দিয়ে ব্লাড পড়ছে, অ্যাকচুয়ালি মেয়েটা কি হাতের শিরা কেটেছিল, তাই হাত দিয়ে ব্লাড পড়ছে, কারণ ও তো ওইভাবেই মারা গেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, ওদের মানে মেয়েটির বাবা মা শ্রাদ্ধ করিয়েছিল, 3 দিনের কাজ করিয়েছিল, অপঘাতে মৃত্যুর যা যা রিচুয়াল হয় সবকিছু করিয়েছিল, তা এক সত্ত্বেও বছর মুক্তি পায়নি। তখনও হয়নি, 1 বছর তখনও হয়নি, যাই কাজ করাক তার মানে ঠিকঠাক ভাবে হয়নি। ঠিকঠাক ভাবে হয়নি, অবশ্যই ঠিকঠাক ভাবে হয়নি। এমনি তো দেখবে যতদূর আমার জানা অপঘাতে মৃত্যু কিন্তু 3 দিনের কাজ হয়। এবং মেন যে শ্রাদ্ধ যেটা আমাদের নর্মাল ডেথে হয়, সেটা কিন্তু এই অপঘাতে মৃত্যুদের হয় 1 বছর বাদে, একটা টাইম আছে, সেই টাইমের পরে। তার আগে কিন্তু অপঘাতে মৃত্যুর খুবই সামান্য একটা ক্রিয়া হয়। তো রিলিজ হয়নি, সেই কাজটাও ঠিকভাবে হয়নি, হতে পারে। তারপর কি হলো? পরবর্তীকালে আমাদের এইভাবেই দেখতে দেখতে যে নেগেটিভ এনার্জি রিমুভ, তোমার মনে থাকবে হয়তো আমার প্রথম যে পডকাস্ট করেছিলাম নেগেটিভ এনার্জির অ্যাক্টিভিটি ছিল, যেখানে আমি বলেছিলাম একটি মেয়ের চোখে 2টো স্পিরিট এনার্জি, এটা নিয়ে কিন্তু আমার ফার্স্ট পডকাস্ট ছিল। যে পডকাস্টটা আমরা 5 বার থেকে 6 বার এক্সপোর্ট করার চেষ্টা করেছি, এক্স্যাক্টলি হয়নি। আমি তোমাকে ইভেন বলছিলামও যে এটা খুব প্রবলেম ক্রিয়েট করছে। এই সাদা পোর্শনে দুজনকে দেখা গেছে, একদম। ভিডিওটাও পাঠিয়েছিলাম। একদম ওই একদম। পডকাস্টে আমি ভুলতে পারবো না, এত ট্রাবল দিয়েছে আমাদের, এত কাজ করতে গিয়ে ডিফিকাল্টি হয়েছে। তারপর কি হলো? তো উনি সেইভাবেই ওনার সামনে আসে, যখন উনি একটা মহিলাকে দেখেন, বলছে আজকেও এলো, আমি দেখবো, চলো একজন মহিলা করছেন। এনার পডকাস্ট আমি এর আগে দেখিনি, উনি পুরো ভিডিওটা দেখেন, দেখে উনি ওখান থেকেই নাম্বার নিয়ে ওর সাথে যোগাযোগ করেন যে আপনি কিছু করতে পারবেন, 6 মাস ধরে আমি ঘুরে যাচ্ছি, এবার আমি কিছু না করলে আমাকে এবারই সেলই করে দিতে হবে, বিকজ আমি থাকতে পারছি না। যত দিন যাচ্ছে প্রখরে উঠছে সিমটমস গুলো। একদম। মেয়েটিকে ওরা বাধ্য হয়েছিল মামা বাড়িতে রাখতে, মেয়েটি আর থাকতে পারেনি ওখানে। মামা বাড়িতে ওরা হাজবেন্ড ওয়াইফ থাকছিল, কিন্তু ওয়াইফও ঘুমের মধ্যে
জেগে ফোনের মধ্যে, মানে কন্টিনিউয়াসলি একটা যেন ওয়াইফেরও না সবসময় একটা হ্যালুসিনেশনের মধ্যেই লাস্টে থাকতে শুরু করে দিয়েছিল, যেটা হচ্ছে এটা হচ্ছে এইরকম। তো আমাদের সাথে যোগাযোগ করেন। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করেছিলাম স্পিরিট এনার্জি রিলিজের কাজ। তো আমরা যে কোনো রিচুয়ালই করি সেটা কিন্তু পেন্টাগ্রামের ওপরেই করে থাকি, পেন্টাগ্রামের ওপরেই কিন্তু করি। আচ্ছা, এক্ষেত্রে 5টা সিলভারের যে স্টিক মতো আমাদের বানাতে হয়েছে, যেটা দিয়ে আমরা পেন্টাগ্রাম ক্রিয়েট করব। ওকে, তো 5টা সিলভারের স্টিক ক্রিয়েট করেছি এবং চারদিকে রাউন্ডটা যেটা হয়েছিল ছাগলের জ দিয়ে, চোয়াল, স্কাল, মানে সেটা ছাগলের জ্যান্ত নয়, মানে স্কালটা, ঠিক আছে, ছাগলের জ দিয়ে একটা রাউন্ড ক্রিয়েট করা হয়েছিল এবং মাঝখানে রাখা হয়েছিল একটা ডল। যে ডলটা তৈরি করেছিলাম আমরা কালো কাপড় দিয়ে এবং ডলটাকে সাজানো হয়েছিল ওই যে মেয়েটি করেছে সেই মেয়েটির ব্যবহার করা জিনিস দিয়ে। ওর মায়ের কাছে শেষ একটা জিনিস, কয়েকটা জিনিস ছিল, ওর ব্যবহৃত জুয়েলারি ছিল, আরও কিছু জিনিস ছিল। আর ছিল যে সময়তে আত্মহত্যা করে ওর একটা সালোয়ার কামিজ পরা ছিল, তার ওড়নাটা ওর মা রেখে দিয়েছিল। ওই ওড়নাটা আমাদের দেয় ওর মা। ওই ওড়নাটা দিয়ে আমরা যা ড্রেসের মতো করে ওড়নাটা কালো কাপড়ের দিয়ে তৈরি করা ডলে পরাই এবং ওই জুয়েলারিগুলো আশেপাশে রাখি বা ডলকে সাজাই। ওটার মাধ্যমে ওকে অ্যাকচুয়ালি ডাকা, কলিং করা। এবং ডলটা রাখা হয়েছিল পেন্টাগ্রামের মাঝখানে এবং সেটা শিয়ালের যে স্কালটাকে উল্টো করে রেখে তার উপরে ডলটাকে বসানো হয়েছিল। শিয়াল পেলে কোত্থেকে? আমাদের চ্যানেল আছে, শিয়ালের স্কাল আমরা এরকম কালেক্ট করতে হয় আমাদের বিভিন্ন রিচুয়ালের জন্য। শিয়ালের খুলি মানে ওটাকে মাথা কেটে প্রসেস করে মাংস বের করে যে স্কাল হয়, হিউম্যান স্কাল যেমন হয় সেই রকম শিয়ালের স্কাল, ঠিক আছে। তার শিয়ালের স্কালটা উল্টো করে তার উপরে ডলটাকে রাখা হয় এবং এই ক্ষেত্রে সেই স্পিরিটের উদ্দেশ্যে আমাদের 3 রকমের অফারিং দেওয়া হয়েছিল, বিশেষ রকমের অফারিং। কি কি? আমাদের ব্লাড। আচ্ছা, স্পিরিট কলিং এর ক্ষেত্রে আমাদের অনেক সময় দিতে হয়, তাকে রিলিজ করতে রিলিজ হওয়ার জন্য আমি তাকে রিকোয়েস্ট করব সে যাতে চলে যায়, সে যাতে মুক্ত হয়ে যায় সেজন্য, এবং তখন আমাদের কিন্তু এই অফারিং দিতে হবে। এরপর তাকে যেটা দেওয়া হয়েছিল একটা মোরগের রক্ত এবং মোরগের, মানে আমি কি বলবো, জ্যান্ত বলতে পারো, বা মোরগের হাড়টা এমনভাবে দিতে হয়েছিল যে হাড়টার মধ্যে তখনও স্পন্দন আছে, মানে সদ্য জিনিসটাকে মেরে একদম তার হাড়টাকে বের করে, মোরগের হাড়টা বের করে সেই অফারিংটা আমরা দিয়েছিলাম। এরপরে দেওয়া হয়েছিল একটা পাঠা স্যাক্রিফাইস করতে হয়েছিল, পাঠার ব্লাড এবং একটা পাঠার পুরুষাঙ্গ কেটে দেওয়া হয়েছিল। এগুলো লাগে একদম কিছু বিশেষ রিচুয়ালে এগুলো অফারিং এ স্পিরিটদের দেওয়া হয়। সব সময় লাগে তা না, যখন স্পিরিট রিলিজ রিচুয়াল হয় তখন তাকে খুশি করার জন্য এই ধরনের বিশেষ অফারিং তাকে দেওয়া হয়। এরপরেও তাকে অন্য জিনিস আমরা দিয়ে থাকি, যেমন ব্রেড দিয়ে থাকি, হানি দিয়ে থাকি, মিল্ক দিয়ে থাকি, কিন্তু এই ব্লাড এবং এই ধরনের যে জিনিসগুলো দিলাম সেগুলো দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা চ্যান্টিং করা শুরু করি, ঠিক আছে। আর ওই ডলটা যে রেখেছিলাম, কি করে বুঝবো যে স্পিরিট এসছে? ডলের ওপরে একটা বিশেষ ধরনের বোন পেন্ডুলাম রাখা হয়েছিল। বোন পেন্ডুলাম, যার পেন্ডুলামের দেখবে নিচে একটা অ্যাঙ্গেল থাকে না, সেই অ্যাঙ্গেলটা ছিল বোন, হাড়ের, মানুষের। ঠিক আছে। পেন্ডুলামটা আমরা রেখেছিলাম। যখন স্পিরিট আসে চ্যান্ট করতে করতে, একবার দুবার চ্যান্ট করলে কিন্তু হয় না, এমন হয়েছে কন্টিনিউ 2.5 ঘন্টা আমরা চ্যান্ট করছি। আচ্ছা, ঠিক আছে। এবং এই যে অফারিংগুলো আমি তোমাকে বললাম, এই অফারিংগুলো কিন্তু আগেই দিয়ে দেবো এরকম নয়, জিনিস রেডি থাকে। একটা স্পিরিট আসছে আমি বুঝছি, ঠিক ওই টাইমে তাকে অফারিংগুলো আমাকে দিতে হবে। টাইমিং কিন্তু খুব ঠিক রাখতে হয়। আমাদের উপকরণ সব রেডি থাকে, যখনই পেন্ডুলাম স্থির থাকে, যখন আমরা চ্যান্টিং করা শুরু করি, সাডেন দেখতে পাই যখন পেন্ডুলাম ঘুরছে, আপন ইচ্ছায় ঘুরছে ডলের ওখান থেকে, আমরা বুঝতে পারি কিন্তু শি ইজ কামিং।
ঠিক আছে? ওকে, তখন কিন্তু ওই মুহূর্তে যে মোড়কটা আমরা স্যাক্রিফাইস দিলাম ওই মুহূর্তে, এবং হার্টটা ওপেন করে তখনই কিন্তু দিতে হবে। পাঠার যে এবং ডিপ ডিপ করবে সব থেকে, মানে মোড়কটা মারা গেল, হার্টটা নিস্তেজ হয়ে গেল সেটা নয়, হার্টটা আমাকে ওইভাবেই দিতে হবে, না হলে কিন্তু আমার রিচুয়াল সাকসেসফুল হলো না। পুরো হাত তো রক্তে ভরে যায়। একদম। গ্লাভস পরা থাকে আমাদের, যদিও কিছু সুবিধা হয় গ্লাভস পরে কাজ করতে, তো গ্লাভস পরা থাকে। এবং পাঠার যে রক্ত দেওয়া বা পাঠার পুরুষাঙ্গ দেওয়া সেটাও কিন্তু তখনই করতে হবে। এবং এই স্পিরিট আসার পরে মোটামুটি যদি আমরা বলি সময় ধরো 30 মিনিট থাকে ম্যাক্সিমাম, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের কমপ্লিট করতে হয়, কারণ তারপরেও তাকে এই অফারিংগুলো দিলাম তাকে, এবং আমি কি করে বুঝবো যে সে রাজি হচ্ছে? আমায় কিন্তু তাকে রিলিজের যে তাকে রিকোয়েস্ট করছি আমি যে তুমি রিলিজ হয়ে যাও, তুমি রিলিজ হয়ে যাও, রিলিজ হয়ে যাও, এটা কিন্তু পর্তুগিজ চ্যান্টিং রয়েছে স্পিরিট রিলিজ করার, সেই চ্যান্টিং করতে হয়। এবং আস্তে আস্তে দেখি যে যখন সে আসছে না তখন পেন্ডুলামটা কি হয়, জোরে 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 আস্তে আস্তে ঘুরতে থাকে, এবং ঠিক যখন সে আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলো কিনা এটা বুঝতেও Release তখন হওয়া। পারি, রিলিজ হলো কিনা, পেন্ডুলাম কিন্তু আস্তে 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 স্থির হতে থাকে। তো এই ক্রিয়াটা হলো, আমরা রিচুয়ালটা করলাম, অফারিং দেওয়া হলো, এবং যখন পেন্ডুলাম আস্তে আস্তে স্থির হলো আমরা বুঝলাম সে আমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। ডল সমেত কালো কাপড়ে বেঁধে ওইভাবে আমরা রেখে দিলাম। এরপরের যে কাজটা হয়েছে সেটা ওর মায়ের হেল্প আমাদের লেগেছে, বিকজ লাস্ট কাজটা ওর মাকেই করতে হবে। সেটা হলো ফুল মুনেরতেই আমাদের এই কাজগুলো হয়। ফুল মুনের যেদিন লাস্ট ডে থাকে, রাত 12টার পরে, তখন আমাদের যে কলরন আছে, কড়াইয়ের মতো জিনিসটা। কড়াইয়ের মতো হাড়ির মতো লোহার কালো রঙের হয় কলরন, আমরা রাখি মাঝখানে, এবং আমাদের হাতে থাকে শিয়ালের হ্যাঁ জটা থাকে, তখন থাকে, আমরা তখনও চ্যান্টিং করি, বিভিন্ন স্পেল করি, এবং তার মাকে একটা কাজ এখানে করতে হয়। সেটা হলো ওই যে ডলটার যে বললাম তোমাকে, যে ডলের ওপরে রিচুয়াল হয়েছিল, সে অ্যাকসেপ্ট করেছে, অফারিং দিয়েছি, সব দিয়ে আমরা একটা কালো কাপড়ে বেঁধে রেখে দিই। কলরনের মধ্যে পালো সান্টো এক রকমের কিন্তু কাঠ হয়, পালো সান্টো নেগেটিভ এনার্জি রিমুভিং ওকে, করে। হ্যাঁ, তো সেই পালো সান্টো আর ওয়াইন দিয়ে আমরা কিন্তু সাজাই কলরন, এবং ওই ডলটা দিয়ে আমরা আগুন ধরিয়ে দিই। এক্ষেত্রেও লাস্ট আমরা বুঝতে পারি যে স্পিরিট রিলিজ করলো কিনা, একবারে যদি ওটা বার্ন হয়ে যায় এবং কিছু সাউন্ড আছে, যেমন ধরো ফাটফাট ফাটফাট একটা আওয়াজ হয় না, সে বলতে পারো ওটা আমাদের সিগন্যাল যে হ্যাঁ আমি রিলিজ হচ্ছি, এবং একবারে বার্ন হয়ে যাবে, কোথাও আটকাবে না। আচ্ছা, যদি এটা কোনোভাবে আটকে যায়, ধরো একটু বার্ন হয়ে জিনিসটা নিভে গেল, জানতে হবে কিন্তু কাজ সাকসেস হলো না। এবং ওর মা যখন এটা পোড়াবে, আগুনটা দেবে, ওর মাকেও কিন্তু আমরা একটা চ্যান্টিং বলে দিয়েছিলাম, এই চ্যান্টিংটা আপনি করুন, এবং হাসতে হাসতে তাকে বিদায় করতে হবে, যেন এমন তুমি আছো, আমরা চাই না তুমি চলে যাও আমাদের জীবন থেকে, কেন আছো, মানে তাকে তাড়িয়ে দেওয়ার মতো করতে হবে, এবং এটা ভেবে খুশি হতে হবে সে চলে গেছে। তো প্যাথেটিক এটা। প্যাথেটিক, এটা খুব প্যাথেটিক, ওকে আমরা বুঝিয়েছিলাম তুমি এটা করো, কারণ তোমার মেয়ের আত্মার যদি সদ্গতি চাও এটা তোমাকে করতে হবে, এবং আরও একটা পরিবার না হলে কষ্ট ধ্বংস পাচ্ছে, হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে, এবং তোমার মেয়েও কষ্টে আছে। করেছিল ওর মা ওটা, পুরো যখন কমপ্লিট হয়ে যায় কাজ, তারপরে ভদ্রমহিলা মানে প্রচণ্ড কেঁদেছে, সামলেছিলাম আমরা। তো এরপরে ওই ভদ্রলোক যারা পারচেস করেছিল ফ্ল্যাটটা আর কোনো প্রবলেম ফেস করেনি, কোনো প্রবলেম না। ওকে ওকে ওকে। আমার যে জায়গাটা সব থেকে ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে ইউটিউবে বারবার একই টাইপের ভিডিওস, তারপর আমার যে Exactly. ভিডিওটা সেটা আসে একদম। বারবার দেখে। ভদ্রমহিলা আমাকে বলছিল লাস্ট 6 মান্থসে আমি কৌস্তবের চ্যানেল থেকে প্রচুর ভিডিও এসছে, আমি কিন্তু দেখেছি, হুম, ঠিক আছে, কিন্তু যেন কোথাও আমার খুব ভালো লেগেছে ভিডিও, কয়েকজনের সাথে কথাও বলেছি, কিন্তু হতে পারে হয়তো কোনো কানেকশন হয় না কারোর সাথে, স্পেসিফিক একটা হুম। কানেকশনই তো আমাদের তৈরি হয়, তো তোমার সাথে ওটা কানেকশন করতে পারলাম। ফাইনালি যখন তোমার ভিডিও আমি দেখলাম, এবং যেহেতু আমার ওই ভিডিওটা একটা নেগেটিভ এনার্জি রিমুভিং নিয়েই ছিল, কারোর ওপর পজেস বললো, যার জন্য আমি তোমার সাথেই যোগাযোগ করলাম, যে না ওর সাথেই যোগাযোগ করবার সব থেকে বড় কথা আমার মনে হলো তুমি একটা মেয়ে, তো তোমার কাছে এসে আমি আমার কথাগুলো বলতে পারবো।
ট্রু তো- ট্রু ট্রু দেখো আমরা যে পডকাস্ট করি, অনেকে বলে যে কলকাতা, ইন্ডিয়া, এখানে এত ভূত রয়েছে, এত স্পিরিট রয়েছে। আমাদের কাজটাই এটা নিয়ে। আমরা বা তুমি এত কিছুর মধ্যে দিয়ে গেছি, এত কিছু এক্সপিরিয়েন্স করেছি, এইখানে এত কিছু হয়েছে। একটা সময় আমি স্কেপটিক ছিলাম যে অ্যাকচুয়ালি কি এইসব জিনিসপত্রগুলো হয়। একটা সময় আমি একটু ভগবান মানতাম না, কিছুই মানতাম না, বামপন্থাটা খুব কুল মনে হতো। ঠিক আছে, আমি কাউকে ছোট বড় করছি না, বাট আমার তখন মেইন ক্যাম্প, হিটলারের অটোবায়োগ্রাফি, সোশ্যালিস্ট একটা স্ট্রাকচারের উপর তৈরি করা দেশের ব্যাপার বা কমিউনিস্ট ম্যানিফেস্টো, এইসব অনেক কিছু পড়ছি, অনেক পড়াশোনা করেছি। বাট যখন অ্যাকচুয়ালি স্পিরিচুয়ালিটির সাথে আমার কানেকশনটা এলো, আই এম নট আ রিলিজিয়াস পার্সন, আই এম আ স্পিরিচুয়াল পার্সন। যখন এইসব হলো, তারপর এই কাজের মধ্যে ইনভলভ হলাম। আমি সত্যি কথা বলছি মৌমিতা দি, মানে তুমি এই যে কেসটার কথা বললে, একটা কানেকশনের ব্যাপার, আমিও তো অনেকবার এইসব জিনিসপত্রের মধ্যে ফেঁসেছি। সত্যি কথা বলতে, ওই যে ইন্টারনাল একটা কানেকশন ওই স্পিরিটের সাথে, সেটা ফিল হতে স্টার্ট হয় যে একদম। ইউ আর কানেক্টেড উইথ দ্যাট পার্টিকুলার স্পিরিট যার একদম, এগেনস্টে তুমি একদম। কাজটা করছো। হুম। অনেক সময় খারাপ লাগে যে এত কম বয়সে সে মারা গেল। খুবই প্যাথেটিক ছিল এটা। তো লাইফ এটা life. মেন। আজকে যে জিনিসটা নিয়ে আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমাকে আমি বলছিলাম, দেখো আমি খুব ওপেনলি কথা বলতে পছন্দ করি। তোমার সাথে আমার যখন টপিক নিয়ে ডিসকাশন হচ্ছিল, আমরা ডিসাইড করছিলাম যে কোন কেস স্টাডি রাখবো না। সেই সময়ে আমি তোমাকে একটা জিনিস জানাই যে উই শুড ডু আ সেগমেন্ট উইথ টার্কিশ ব্ল্যাক ম্যাজিক। টার্কিশ ব্ল্যাক ম্যাজিক বা টার্কিশ যে রিচুয়ালসগুলো রয়েছে, সেটার প্রতি আমার ইন্টারেস্ট বা পড়াশোনা, আমি প্রায় এটা নিয়ে অ্যারাউন্ড 6 বছর টার্কিশ ব্ল্যাক ম্যাজিক নিয়ে পড়াশোনা করছি বা কিছু করছি। একটা মুভি দেখার পর, সেটা হচ্ছে সিশিন বা সিজিনা বলে অনেকে, টার্কিশ হরর মুভি। এটা নিয়ে আমি কিউরিও ফাইটে আমার প্রথম চ্যানেলে একটা চ্যালেঞ্জ ভিডিও দিয়েছিলাম যে যদি ভয় না পান কোনো হরর মুভি দেখে, ইউ শুড ওয়াচ সিশিন বা সিজিন, বুক অফ সিনস। আমি যখন সিজিন দেখি, তখন আমি বুঝতে পারি টার্কিশ ব্ল্যাক ম্যাজিক কোন লেভেলে যেতে পারে। মুসলিম ডমিনেটেড কান্ট্রি ওটা, ইসলাম বা শরিয়ত ফলো হয় ওখানে, যে ওদের যে স্যাক্রিফাইসেস হয়, যে রিচুয়ালস হয়, সুলেমানি তন্ত্র, যেটাকে সুফি তন্ত্র তুমি বলছিলে, এই পার্টিকুলার জিনিসপত্রগুলো ওখানে ইউজ করা হয়, যেটা ইসলামে হারাম, শরিয়তে হারাম। বাট আমি দেখেছি ওখানে যে স্যাক্রিফাইসে যায়, শুয়োর বা গরুর কাটা মাথা নিয়ে কাজ হচ্ছে, তাদের নাড়ি ভুড়ি নিয়ে কাজ হচ্ছে, ওই জিনিসটা ভেতর থেকে একটা গা পাক দেওয়ার যে অনুভূতি, সেটা দিয়ে কাউকে ক্ষতি করা হচ্ছে, কাউকে কার্স, অভিশাপ দেওয়া হচ্ছে, যেটা তার লাইফে বলাই হয় একটা অনুভূতি দেয়। আমি এই জিনিসটা নিয়ে একটু জানতে চাই, তোমাদের এই যে পেগানিজম, উইচক্রাফট বা তোমার স্যাটার্ন ওয়ারশিপ, ডেভিল ওয়ারশিপ, টু সাম এক্সটেন্ট পেগানিজমের একটা পার্ট, অ্যান্ড সেখানে পেগানিজম অ্যাকচুয়ালি হচ্ছে প্রকৃতি পুজো হতো। একদম পেগানিজম যেটা সনাতন একটা পেগানিজম, একদম, এবং যেখানে গ্রিন উইচক্রাফটটা আমরা দেখেছি, একদম বিভিন্ন রকমের মেডিসিন তৈরি করা, এখানে প্রকৃতির পুজো হতো এবং বিভিন্ন গড গডেসকে একসাথে ওয়ার্শিপ করা হতো। এক্স্যাক্টলি। এবার এই জায়গাতে দাঁড়িয়ে মৌমিতাদি, সেটা হচ্ছে তুমি যখন নিজেরাও স্যাক্রিফাইস করো, তোমরাও টার্কিশ যে ব্ল্যাক ম্যাজিক সেটাকে ইউজ করো বিভিন্ন কেসের জন্য, ইন্ডিয়াতে, বেঙ্গলে, আমার এই জিনিসটা খুব ফ্যাসিনেটিং লাগে। আমি টার্কিশ ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে জানতে চাই, কিভাবে এটা আলাদা। তোমরাও ব্ল্যাক ম্যাজিক করো, তোমরাও উইচক্রাফট, তোমরাও ডেভিল ওয়ারশিপ, এই জিনিসগুলো করো, সেইগুলোর থেকে এই যে টার্কিশ ব্ল্যাক ম্যাজিক কিভাবে ডিফারেন্ট? টার্কিশ ব্ল্যাক ম্যাজিকে যে তুমি একটা জিনিস আমাকে বলেছিলে যখন কি কি সেগমেন্টে কথা হবে, তুমি বলেছিলে যে টার্কিশ ব্ল্যাক ম্যাজিক হোয়াই সো ডেঞ্জারাস।
হুম এই টপিকটা রাখবো। হুম, হুম। এবার আমি এক কথা তোমাকে বলবো কেন ডেঞ্জারাস। অ্যাকচুয়ালি টার্কিশ ব্ল্যাক ম্যাজিকের যে ওয়ার্কগুলো হয় টোটালি হেক্সেস অ্যান্ড কার্স ওয়ার্ক, মানে মানুষের ক্ষতি করার কাজ বলতে পারো তুমি, হার্মফুল কাজই কিন্তু এখানে হয়। শত্রু নিধন করা মানে শত্রুকে ক্ষতি করা, কারোর সম্পত্তিকে আত্মসাৎ করা, হুম হুম ঠিক আছে, জিনকে কলিং করা এবং জিনকে ধরে রেখে কাজ করা, যেটা তোমরা জিনকে বিশ্বাস করো? না, আমরা জিনকে করি না এখানে। যেটা সুফি তন্ত্রে হতো, জিনকে আটকে রাখা এবং তার একটা রিচুয়ালের যে নাম সেটাকে বলে সিনা চাগরিমা, হুম হুম সিনা চাগরিমা, যেখানে জিনকে আটকে তাকে দিয়ে কাজ করানো হতো, আচ্ছা ঠিক আছে। এবং সেই সময় দেখা গেছে ব্যবসায়িক চুক্তিও হতো কিন্তু জিনকে সাক্ষী রেখে। কিভাবে? ধরো ব্যবসায়িক চুক্তি হচ্ছে, কেউ যদি চুক্তি ভঙ্গ করে তাহলে জিনকে দিয়ে তার ক্ষতি করা হবে। হুম হুম জিনকে সাক্ষী রেখে কিন্তু ব্যবসায়িক চুক্তি হতো, ঠিক আছে। তার ক্ষতি করা মানে তাকে মানসিক বিকারগ্রস্ত করে দেওয়া হতে পারে, প্যারালাইসিস করে দেওয়া হতে পারে, বা তার মৃত্যুও ঘটানো হতে পারে। এই ধরনের যে রিচুয়াল হয় সেটাকে বলে উলুম বয়োস। টার্কিশ আচ্ছা। নাম হচ্ছে উলুম বয়োস, যেখানে প্যারালাইসিস করা মানে পক্ষাঘাত করা, তাকে মানসিক বিকারগ্রস্ত করে দেওয়া বা তার মৃত্যু ঘটানো, এই ধরনের কাজ হয়। অনেক সময় এই রিচুয়ালটাকে বলে আস্ক বুয়ুসা, ঠিক আছে। এই রিচুয়ালে কি হয়, কারুর ইচ্ছের বিরুদ্ধে কেউ চাইছে আমি ওকে প্রেম করব বা আমি ওর সাথে সেক্স করব, সেক্ষেত্রে তার ইচ্ছের বিরুদ্ধে প্রেম বা যৌন আসক্তি তার মধ্যে তৈরি করা। হুম হুম এবং কিছু কাজ তাকে মুস্কা যাকে বলে, মুস্কো কি? অভিশপ্ত তাবিজ বলা হয়। এর মাধ্যমে আত্মাকে বেঁধে রাখা হয় এবং কারুর সম্পত্তি গ্রাস করা, কোনো মানুষের ক্ষতি করা, এই ধরনের কাজ হয়, ঠিক আছে। এবং স্যাক্রিফাইস তো অবশ্যই হয়। ডেথ কেসে কাউকে ধরো মেরে দিতে চাইছে কেউ, আমরা কিন্তু মেরে দেওয়ার কাজ করি না, তোমাকে এর আগেও বলেছি। সেই সময়তে মাম্বো। টার্কিশ মাম্বো হচ্ছে ভুডোতে, মানে এখানে- মেরে দেওয়ার কাজ? হ্যাঁ, মেরে দেওয়ার কাজ। তার মাম্বো হচ্ছে ভুডো স্পেল যখন হয় তার নাম মাম্বো, কিন্তু টার্কিশ ব্ল্যাক ম্যাজিকে তার নাম হচ্ছে উলুমবায়ুস, ওকে যেটা বললাম উলুমবুয়ুস, ঠিক আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামে হয়। এটা কিন্তু বহু প্রাচীন যুগে হতো। ওসমানিয়ান সাম্রাজ্য যখন ছিল তখন এই সেন্ট্রাল এশিয়াতে, মধ্যপ্রাচ্য যেটা, এখানে এই ধরনের সুফি তন্ত্রের কাজ হতো এবং কিছু, যদিও শরিয়তি আইনে কিন্তু এগেনস্ট ছিল এটা, কিন্তু ইসলামিক আইনে। হ্যাঁ ইসলামিক অনুযায়ী কিন্তু এটা এগেনস্টে, কিন্তু কিছু মানব জাতি, নিচু শ্রেণীর কিছু মানব জাতি মানুষ কিন্তু এই ধরনের কাজ করতো ক্ষতি সাধন করার জন্য সেই সময় হয়েছিল। এবং এখানে বিভিন্ন রকমের ধরো জিনকে ডেকে এনে কাজ করা হতো, কিছু ছায়া মানব বলা হতো, ছায়া মানবটা কি? স্পিরিট বলতে পারো, ছায়া শরীর, ঠিক আছে। রক্তপূর্ণ বাটিতে স্পিরিটকে কল করে তার ছবি, মানে স্পিরিটের ইমপ্রেশন ওই রক্তপূর্ণ বাটিতেই দেখবে এবং তার উপরে রিচুয়াল হবে, ঠিক আছে। এইভাবে কাজ হতো। তারপরে তোমার মোরগের স্যাক্রিফাইস হতো, যে কোনো কারোর ক্ষতি সাধন করতে, শত্রুর কাজ করতে, সম্পত্তি নষ্ট করতে কারুর, ঠিক আছে, এই হতো। এর বাইরেও তোমার ভেড়া বা পাঠার বলিও ছিল। মানুষের? যদি তুমি বলো কখনো হতো কিনা, বহু 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 অ্যানসিয়েন্ট সময়তেও এটা কখনোই লিগালাইজ ছিল না, কিন্তু যারা করতো ভীষণ রেয়ার, এবং কিছু প্রাচীন দেবীর প্রাচীন কোনো পদ্ধতির পুজো করার সময়তে এটা খুব লুকিয়ে করা হতো, যেখানে ভার্জিন মেয়েরকে স্যাক্রিফাইস দেওয়া হতো। কিভাবে? ভার্জিন মেয়েকে স্নান করানো হতো, ঠিক আছে, তাকে মদ খাওয়ানো হতো এবং মাথা নিচু করে একভাবে, এক কোপে? এটা কিন্তু Pathetic. প্রচন্ড অ্যানসিয়েন্ট এবং এটা কিন্তু কোনো সময়তেই যদি বলো লিগাল ছিল না। প্যাগানিজম কিন্তু এগুলো নয়, প্যাগানিজমে কিন্তু টোটালটাই প্রকৃতি পুজো, 5 এলিমেন্টসকে ওয়ার্শিপ, প্যাগানিজম যেটা বলে। প্যাগানিজমকে এখনকার দিনে লোকজন খুব নেগেটিভ ওয়েতে দেখে, বাট ইট ওয়াজ নট। ইট ওয়াজ নট। প্যাগানিজম যেটা ছিল প্রকৃতির ওয়ার্শিপ ছিল, এবং গ্রিন উইচক্রাফট এখানে ম্যাক্সিমাম ছিল, যারা আয়ুর্বেদ যেটা আজকের দিনে, ঠিক আছে। উইলোবাক যেটা কিন্তু ইউজ হয় আমাদের অ্যাসপিরিন তৈরির ক্ষেত্রে। কি বলে? উইলোবাক, ব্যাট তৈরি হয় যেটা দিয়ে। বাক উইলোবাক একটা গাছ, না, উইলো দিয়ে ব্যাটও তৈরি হয়। হ্যাঁ, এটা দিয়ে কিন্তু অ্যাসপিরিন তৈরি হয়।
ঠিক আছে, আজকের মাথা ব্যথা দিনে বসে। প্রচুর এরকম হার্ড মেডিসিনও রয়েছে যেটা কিন্তু কোনো না কোনো গাছের বার্ক বলো, গাছের শিকড় বলো, এই ধরনের জিনিস কিন্তু ইউজ হয়, যার কোর জিনিসটা হচ্ছে ওই জিনিস আজকের দিনে কিন্তু মেডিকেল সায়েন্সেও ইউজ হচ্ছে। এবং বহু আগে যদি তুমি চলে যাও, আমি আর একটা টপিকে চলে যাচ্ছি, উইচ ট্রায়াল হয়েছিল একসময়, একটা সময় 1450 থেকে 1782 এই সালে কিন্তু প্রচুর হাজার হাজার, মানে আমি তোমাকে বলছি জার্মানিতেই 25,000 উইচকে মারা হয়েছিল এই সময়তে। ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো, এই দেশগুলোতে, সালেমে, আমেরিকার সালেমে হয়েছিল। এবং শেষ, স্যালেম উইস্টেলও বিখ্যাত পুরো। হ্যাঁ, এবং সেই সময়তে অনেকগুলো কারণ কিন্তু এর কারণ ছিল। আদতেও কিন্তু উইচরা সেই সময় কারোর ক্ষতি করছিল এটা নয়, এর পিছনে ছিল রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ এবং সামাজিক কারণ। উইচরা কি ক্ষতিকারক? একেবারেই না, যদি তুমি বলো একেবারেই না। তাহলে পারসেপশনটা এরকম কেন? পারসেপশনটা দেখো সেই সময়তে ক্রিয়েট করা হয়েছিল। আমাদের পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষতান্ত্রিক সমাজে যখনই কোনো নারী প্রতিবাদী হয় তখনই সে উইচ। আমরা একটা কথাতেও বলি এভরি স্ট্রং ম্যান ইজ এ উইচ। তো একটা সময় ছিল তথাকথিত পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের কিছু বিধিনিষেধ ছিল। মহিলারা যখনই সেই বিধিনিষেধের বাইরে গিয়ে শিক্ষিতা হতেন, যখনই প্রতিবাদ করতেন, রাজার কোনো স্বৈরাচারিতার এগেনস্টে যখন সেই একটা নারী প্রতিবাদ করছে, তখন সে ডাইনি হয়ে যেত এবং তাকে পুড়িয়ে মারা হতো। ডাক্তারি শাস্ত্র সেই সময় আবিষ্কার হয় এবং পুরুষ ডাক্তার আগে কারা ছিল? পুরুষরাই ছিল। ডাক্তারদের পেশাতে অসুবিধা হচ্ছিল যখন প্যাগানিজমরা বিভিন্ন রকম আয়ুর্বেদিক মেডিসিনের মাধ্যমে, হার্বালিজমের মাধ্যমে, গ্রিন উইচক্রাফটের মাধ্যমে যখন মানুষের চিকিৎসা করে তাদের সুস্থ করছিল, তাদের অসুবিধা হচ্ছিল কারণ তারা প্রতিযোগিতায় পারছিল না উইচদের সাথে। ক্রিয়েট করা হয় যে ডাইনি কারণে চিকিৎসা করছে। কোনো নারী তো যখনই শিক্ষিতা হবে তখন সে ডাইনি, কারণ সত্যিটা মিথ্যেটা সে জানে, সে যুক্তি দিয়ে কথা বলতে জানে। এটা তৈরি করা। যখনই কোনো নারীর হয়তো কোনো পুরুষ অভিভাবক ছিল না, তার অনেক জমি জায়গা সম্পত্তি ছিল, সেটা আত্মসাৎ করতে হবে, সেটার জন্য সে তখন ডাইনি হয়ে যেত। ক্যাথলিক চার্চ বরাবর চেয়েছে তাদেরই সবাই, ক্যাথলিক ধর্মগুরুদেরই সবাই দেবতা জ্ঞানে পুজো করবে, তাদেরই মানবে। সেখানে যখন এইসব প্যাগানিজম যারা করতেন, যেসব উইচরা, তারা একটা মানে মানুষের চোখে একটা উন্নত জায়গায় পৌঁছে গেল। যখন মানুষ যেন তো রোগ নিরাময় হয়, সব থেকে সুখী মানুষ সেটা হয়, তাই না? একদম তাই। সব থেকে, যে আমার শরীরে রোগ হয়েছে, আমি রোগ নিরাময় পাচ্ছি, তখন তো সে আমার কাছে ভগবান হবে। সেখানে পাদ্রীরা যখন দেখছেন তাদের মানা হচ্ছে না, তাদের গুরুত্ব কোথাও একটা কমে যাচ্ছে, ধর্মীয় কারণ কি তখন হয়ে গেল একটা। পাদ্রীরাও সেই সময়তে কিছু জিনিস এমন বলে দিল যে কিভাবে তোমরা ডাইনি চিহ্নিত করবে, টার্গেট করে দিল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তখন উইচ হান্ট হয়েছে। লাস্ট অ্যানা গোল্ডি নামে লাস্ট যে যাকে মারা হয়েছিল সে হচ্ছে সুইজারল্যান্ডে 1792 সালে। এবং এরপর থেকেই কিন্তু যে কোভেন কনসেপ্টটা, তখন কিন্তু প্রাচীন যুগে কিন্তু প্রত্যেকে আলাদা আলাদাই কাজ করতো। এই যে দাইমা আগের যুগে ছিল, হ্যাঁ, দাইমা যারা ছিল মিডওয়াইফস, এদের কিন্তু চিকিৎসা শাস্ত্রে জ্ঞান ছিল সেই সময়তে, কিন্তু তাদের জ্ঞানটাকে বাড়তে দেওয়া হয়নি, কারণ ডাক্তারির যে মেডিকেল গিল্ড ছিল তাদের কিন্তু অসুবিধা হচ্ছিল। তাই তুমি বলতে পারো ধর্মীয়ভাবে বা রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে উইচদের যে মারা হয়েছিল, এটা ছিল একটা নির্মম ষড়যন্ত্র, কিছুই না, ক্রিয়েট করা হয়েছিল। বিভিন্ন কারণে বিভিন্ন জন এটা ক্রিয়েট করেছে। সেই সময়তে উইচদের যেভাবে মারা হয়েছিল, কাউকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, গায়ে পাথর ছুঁড়ে মারা হয়েছে, হ্যাং করে প্রকাশ্য রাস্তায় মারা হয়েছে, গিলোটিনে শিরচ্ছেদ করে মারা হয়েছে, এবং এমন হয়তো জলে ডুবিয়ে দেওয়া হতো গায়ে পাথর বেঁধে। এবং পাথর বাঁধার আগে ধরো প্রথম পাথর বাঁধার এই নিয়মটা পরে এসছে, প্রথমে কি তাকে জলে ছেড়ে দিত, সে যদি ভেসে থাকতো তবেও সে ডাইনি, কারণ সে ভেসে থাকতে পারছে। সে যদি ডুবে যেত নির্দোষ প্রমাণ হতো, কিন্তু সে যে কোনোভাবেই হোক মৃত্যুটাই ছিল চূড়ান্ত পরিণতি, এবং পরবর্তীকালে পাথর বেঁধে তাকে জলে ফেলে দেওয়া হতো।
ইভেন আমি যা পড়াশুনো করে পেয়েছি সেটা হচ্ছে অনেক যারা ডাইনি বলে যাদের অপবাদ দেওয়া হয়েছে তাদেরকে অনেকে সেক্সুয়ালি অ্যাবিউজও করেছে, রেপ একদম করেছে। এবং সেই ক্ষেত্রে আরও একটা জিনিস মানা হতো, কোনো নারীর যদি প্রজনন ক্ষমতা বেশি হতো, তার যৌন ক্ষমতা যদি বেশি হতো, তাদেরও ডাইনি বলে বলা হতো। তো মেয়েদের কোনো অধিকার থাকবে না, মেয়েদের কোনো পাওয়ার থাকবে না, তবে তারা ভালো। এই কারণেই কিন্তু বহু যুগ আগে যদি আমরা দেখি 1450 থেকে 1782 পর্যন্ত যে দীর্ঘ সময়তে প্রচুর হাজার হাজার ডাইনি বলে মারা হয়েছে উইচদের। ইভেন অনেক কিন্তু মেয়েরা যারা লেসবিয়ান ছিল বা সমকামী ছিল তাদেরকেও কিন্তু এই উইচ কনসেপ্টে কিন্তু মেরে ফেলা হয়েছে। একদমই তাই, একদমই তাই। মানে কোনো কিছুরই ন্যারেটিভ, একদম কোনো কিছুরই স্বাধীনতা মেয়েদের জন্য ছিল না। এবং উইচ হান্ট যেটা ছিল বা উইচ ট্রায়াল যেটা ছিল সেটা কিন্তু এই কারণেই, সেখানে অরিজিনালি কোনো উইচ এরকম নয় যে কোনো কারোর ক্ষতি করছে, তারা ভালোই করতো। কিন্তু বিভিন্ন ফিল্ডের মানুষের, মানে ধর্মীয় কারণে কারোর ধর্মগুরু ক্যাথলিক চার্চ, রাজনৈতিক কারণে রাজার, সামাজিক কারণে তার পরিবারের লোকজনও কেউ যুক্ত ছিল, কারণ তার জমিটা সম্পত্তিটা আত্মসাৎ করা যাবে। মাঝে মধ্যে যখন ন্যারেটিভের বশবর্তী হয়ে আমরা একটা কোনো কনক্লুশনে পৌঁছই, সেটা হয়তো অনেক ক্ষেত্রেই ভুল। তোমরা এখন মডার্ন ডেতে উইচক্রাফট প্র্যাকটিস করছো, তোমাদের কি কি প্রবলেমসে পড়তে হয়? দেখো, প্রবলেম যদি বলো, আমরা সেভাবে প্রবলেমে পড়িনি। আমাদের যারা উইচ মাদার, যারা আমাদের এই আজকের জায়গাটা যে তৈরি হয়েছে 1450 থেকে 1782 পর্যন্ত, প্রচুর এটা পরম্পরা থাকে নাকি? তোমার মাদার ইনি, তার মাদার ছিলেন ইনি, এরকম ভাবে কি এটা পরম্পরা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই উইচ মাদার থেকে সেইভাবেই আসছে, হায়ার কি আছে না, উইচ মাদার একজনের একজন, আর একজন থেকে আর একজন, এইভাবেই আসছে। তো বলা যায় তারা তো আমাদের পথপ্রদর্শক ছিলেন, তারা নিজেদের লাইফকে স্যাক্রিফাইস করেছেন। তো আজকে আমরা যে কাজটা করতে পারছি, কোথাও তাদের ব্লেসিং, তাদের কাজটাকেই আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখো, জীবনে যখনই তুমি ইনোভেটিভ কিছু করবে, তুমি কিন্তু বাধা পাবে, কারণ অনেক মানুষের অনেক অসুবিধা হবে, কারণ তুমি নতুন কিছু করছো। এবং তখন আরও অসুবিধা হবে যখন তোমার নতুন কিছু করাতে মানুষের উপকার হচ্ছে, মানুষ তোমার উপকারে, মানুষ তোমাকে একটা স্পেশাল জায়গা দিয়ে দিচ্ছে, তোমাকে ইম্পর্টেন্স দিচ্ছে, কারণ মানুষ উপকার পাচ্ছে। তখন আশেপাশের অনেক মানুষ, যাদের এই উপকার পাওয়ায়, আমাকে প্রায়োরিটি দেওয়ায় যাদের অসুবিধা হচ্ছে, তাদের প্রবলেম হয়। ধরো একটা কথা বলো, তুমি যেটা বলছিলে যে আগেকার দিনে উইচরা সেপারেট ওয়েতে থাকতো, তারপরে তৈরি হয় কোভেন, কোভেনের কনসেপ্ট আসে, সেটার ব্যাপারে একটু জানতে চাই, একটু ইলাবোরেট করো। সেই সময়তে যখন মানে উইচ হান্টটা হয়ে যায়, তখন কিন্তু অ্যানসিয়েন্ট টাইমে প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়ালি কাজ করতো, যেসব উইচরা কাজ করতেন। মেডিসিনের কাজই কিন্তু তখন হতো, মানে মেডিসিন দেওয়া, তখন টোটালটাই তারা প্রকৃতিকে পুজো করতেন এবং তারা বিভিন্ন রকমের হার্বালের ওপরে কাজ করতেন, ঠিক আছে, হার্বাল মেডিসিন ওনারা দিতেন। পরবর্তীকালে যখন উইচ হান্ট হলো, তারা তো প্রত্যেকেই তো চাইবে নিজেকে বাঁচানোর জন্য, তখন কিন্তু উইচরা দলবদ্ধ হলো প্রথম, এবং নিজেদের গা ঢাকা দেওয়ার জন্য পাহাড়ের গুহাতে বা গভীর অরণ্যে কুটির বানিয়ে থাকা শুরু করলো। সেই থেকেই এলো কোভেন, মডার্ন সমষ্টিগত উইচ। একদম, কোভেন মানে কি? গ্রুপ অফ উইচেস, 13 মেম্বার উইচেস গ্রুপ হচ্ছে কোভেন। মানে একটা কোভেনে কি 13 জনই থাকতে পারবে? 13 জনই থাকবে। আবার সেকেন্ড কোভেন, এটা একটা ট্র্যাডিশন। একটা ধরো কোভেন হাউসে অনেক স্টুডেন্ট থাকতে পারে, কিন্তু এক একটা গ্রুপে 13 জন করেই থাকবে। এবং আমি তোমাকে বলি যে এই যে কোভেনে, এখানে কিন্তু যে পরনিন্দা পরচর্চা হচ্ছে এরকম না, এখানে ডার্ক স্পিরিচুয়ালিজম নিয়ে কিন্তু উইচরা। হোয়াট ইজ ডার্ক স্পিরিচুয়ালিজম? আমার ভেতরে যে ডার্কনেস রয়েছে, সেই ডার্কনেসকে যখন আমি স্পিরিচুয়ালিজমে কাজে লাগাই, আমি তোমাকে বলতে পারি এটাই সব থেকে ডার্ক, আমার ভেতরের ডার্ক পার্ট। ডার্ক খুব রিলেটিভ একটা ব্যাপার, খুব তোমার কাছে একটা জিনিস ডার্ক, আমার কাছে আর একটা জিনিস ডার্ক। আমাদের শরীরে সব থেকে ডার্ক কি, সব থেকে গভীরতম যেটা হয়, যেটাকে আমরা অনুভব করতে পারি কিন্তু যাকে আমরা দেখতে পাই না, সেটাই কিন্তু বলা যায় ডার্ক, তাই না? তো আমাদের শরীরের যে ঊর্জা,
যেটাকে সাধারণ মানুষ বলে থাকে সেক্স, ঠিক আছে? এই ঊর্জা নিয়ে কিন্তু আমরা কাজ করি। আমি তোমাকে এর আগেও একটা পডকাস্টে বলেছিলাম, এই ঊর্জাটা কিন্তু আমরা আমাদের আরাধ্যর প্রতি দেই। সেক্স কিভাবে? দেখো, আমাদের বিভিন্ন রকমের রিচুয়াল থাকে, সেই রিচুয়াল তো আমি ডিটেলসে বলতে পারবো না। যেখানে আমাদের ঊর্জাকে, আমি তোমাকে আগের দিন একটা রিচুয়াল বলেছিলাম যেটা হচ্ছে ডার্ক ডিভাইন ফেমিনাইন সেক্সুয়াল এনার্জি ম্যানিফেস্টেশন স্পেল, ঠিক আছে? এটাও বলতে পারো একটা রিচুয়াল, ঠিক আছে? এখানে আমার ঊর্জাকে বা আমি কোনো ক্লায়েন্টের ঊর্জাকে হাই করিয়ে তাকে ম্যানিফেস্টেশন করাচ্ছি। আচ্ছা, এটা কিন্তু একটা ডার্ক রিচুয়ালই তুমি বলতে পারো। ডার্ক মানে সবসময় নেগেটিভ এনার্জিকে রিপ্রেজেন্ট করে হবে, সবসময় ব্লাড দেব, সেটা নয়। ডার্ক ইজ লাইক ইউনিভার্স যখন তৈরি হয়েছে সবকিছু ডার্ক ছিল। ইট ইজ দ্য অরিজিন পয়েন্ট। অরিজিন পয়েন্ট, এই যে সেক্স হচ্ছে আমাদের অরিজিন পয়েন্ট, যেখান থেকে আমরা সৃষ্টি, সেটা সব থেকে কোর জিনিস, সব থেকে ডার্ক জিনিস। তো সেই ডার্ক পার্টটা নিয়ে কিন্তু আমাদের কাজ, এবং সেই ডার্ক পার্টটা কিন্তু আমাদের কাছে খুব পবিত্র। এটা কিন্তু যেখানে সেখানে ব্যবহারের জিনিস নয় আমাদের কাছে। এবং এই ডার্ক পার্টটা আমরা কিন্তু আমাদের ওরশিপেই বলতে পারো সবার আগে আমরা কিন্তু তাকে ডেডিকেট করি, লুসিফারকে। লুসিফার, শয়তান, ডেভিল একটা নাম যেটা নেওয়া যায় না। অনেক ধরনের মিসকনসেপশন রয়েছে। তুমি একটা পডকাস্টে এটাও বলেছিলে যে ইনি হচ্ছেন দৈত্যগুরু শুক্রাচার্য, এবং শুক্রাচার্যর নামের মধ্যে একটা সেক্সুয়াল যে ব্যাপার সেটা চলে আসে, কারণ শুক্রাণু আমাদের সৃষ্টির উৎস। একদম। তোমরা কি লুসিফারের উপরে কাউকে কনসিডার করো? লাইক লুসিফারের হায়ারার্কিতে কেউ? there is someone who created Lucifer. দেখো, যদি বলো লুসিফারকে কে ক্রিয়েট করেছে, সেটা আমি প্রথমেই বলেছিলাম সান অ্যানসফ যার নাম ছিল, তার 72 চিলড্রেন ছিল। ওয়ান অফ দ্য বেস্ট চিলড্রেন, ওয়ান অফ দ্য বেস্ট নলেজেবল, যার বিউটি ছিল বেস্ট, যার কোয়ালিটি ছিল বেস্ট, যে মিউজিক ছিল, মানে লর্ড অফ মিউজিক বলা যায়, লর্ড অফ নলেজ বলা যায়, লর্ড অফ বিউটি বলা যায়, সে হচ্ছে লুসিফার। ঠিক আছে, এর বাইরে লুসিফারের ওপরে আমরা কাউকে ধরি না, আমাদের কাছে লুসিফার প্রেসিডেন্ট। তাহলে অ্যানসফ বা সানকে তোমরা কেন কনসিডার করো না? তারই তো পুত্র লুসিফার। কনসিডার এই কারণে করি না, কারণ দেখো, লুসিফারের যে কনসেপ্ট ছিল যে পৃথিবীকে আমি ধ্বংস করব না, আজকের দিনে আমরা যদি বেঁচে আছি সেটা লুসিফার ব্লেজিং, কারণ এই পৃথিবীকে লুসিফারই বাঁচিয়ে রেখেছেন, না হলে তো পৃথিবী। এর আগে তোমাকে একটা পডকাস্টে আমি বলেছিলাম যে অ্যানসফ ইডেন গার্ডেন ক্রিয়েট করেন, ঠিক আছে, কিন্তু কিছুদিন পরে ওনার মনে হয় ইডেন গার্ডেনকে আমি রাখবো না, আদাম ইভকে ভ্যানিশ করে দেব। লুসিফার কিন্তু এর এগেইনস্টে গিয়ে বলেছিলেন না, পৃথিবীকে আমরা পৃথিবীর সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাব আদাম ইভের মাধ্যমে। বাট লুসিফার তো অ্যাডামকে অপোজ করেছিল, বিকজ অ্যাডাম created from mud and water. Lucifer was created from a source of light. দেখো, লুসিফার কিন্তু এই যে আদাম ইভ প্রথমে যেভাবে ইডেন গার্ডেনে ছিল, তারা কিন্তু নেকেড থাকতো, কোনো বস্ত্র পরতো না। ট্রি অফ লাইফের যে ফ্রুটস ছিল তারা সেই ফুলটাই খেত। অ্যাপেল নয়, অ্যাপেল হচ্ছে ট্রি অফ নলেজ। ওকে ওকে, হ্যাঁ, পরে লুসিফারই কিন্তু দেখো, সৃষ্টি কিন্তু তখনও তৈরি হয়নি, ভগবান সৃষ্টি করেছিলেন একভাবে, কিন্তু এই মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আদাম ইভের মধ্যে সেক্সুয়াল ফিলিং আসার দরকার ছিল, কারণ না হলে কিন্তু সৃষ্টি এগোবে না, তাই না? না হলে তো সৃষ্টি এগোবে না। একটা সময় তুমি কি জানো, এই যে ট্রি অফ নলেজের যে ফ্রুট ছিল, সেই ফ্রুট আমরা কিন্তু আমাদের ব্রেনের খুব কম শতাংশ ইউজ করে থাকি। আমাদের ব্রেনের কিন্তু নলেজ যা আছে ব্রেনের, আমরা কিন্তু ইউজ করতে পারি না। এটা বলতে পারো কিন্তু কার্স অফ গড, অ্যানসফ এটা কার্স করেছিলেন পরবর্তীকালে। তো এই যে লুসিফার কি বলেছিলেন, নলেজ অফ ট্রি অফ নলেজের ফ্রুট যাতে আদাম ইভকে খেতে দেওয়া হয়, তাহলেই কিন্তু তাদের সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার সেন্স আসবে, যেটা লুসিফার ইভকে খাইয়েছিল। এবং ইভ যখন খেয়েছিল তখনই কিন্তু তার মধ্যে লজ্জাবোধ এসেছিল, তার মধ্যে সেক্স বোধ এসেছিল। আদম যখন ইভের থেকে জেনে আদমও খেয়েছিল আপেল, তখন কিন্তু তার মধ্যে সেক্সুয়াল ফিলিং এসেছিল,
তার মধ্যে লজ্জা এসেছিল। পৃথিবী কিন্তু এগিয়ে ছিল, তো সৃষ্টিকে তো এগিয়ে নিয়ে গেল লুসিফার। আমি বুঝি না তাহলে এই যে গড বা অ্যানসফ, সান, ভগবান, ঈশ্বর, হোয়াটএভার, তিনি ক্রিয়েট করেছেন, জানেন যে এই সবগুলো হতেই পারে। লুসিফার সেই জিনিসটাকে প্রমোট করলো, তারপরে বংশবৃদ্ধি হলো অ্যাকর্ডিং টু দ্য অ্যাব্রাহামিক রিলিজিয়নস। তাহলে তো বলা যেতে পারে গড যতটা আমাদের কাছে পূজ্য, তার থেকেও বেশি পূজ্য হচ্ছে লুসিফার। অবশ্যই তাই। আজকের দিনে তুমি লুসিফার ছাড়া কেউ আছে? সবাই তো লুসিফারকে শয়তান, ডেভিল বলছে। তোমার যে জন্ম হচ্ছে সেক্স দিয়েই তো জন্ম হচ্ছে। মন্ত্রপ্পু তো কোনো কিছুতে তো জল খেয়ে জন্ম হচ্ছে না। সেক্স মানে কি? ভেনাস থেকেই কিন্তু সেক্স, ভেনাসের সাথে ভেনাসের সাথে লুসিফার রিলেটেড। দ্য মর্নিং স্টার কল্ড ভেনাস। তোমাকে আমি বলেছিলাম এরকম একটা পডকাস্টে যে লুসিফারের যে প্রেয়ার আছে আমাদের এভরিডে প্রেয়ার, তার মধ্যে আছে দ্য ডন ব্রিয়ারার, দ্য লাইট ব্রিঙ্গার, দ্য মর্নিং স্টার কল্ড ভেনাস। ক্লিয়ার? তো ভেনাস কানেক্টেড, তো লুসিফারের সৃষ্টিকে এগিয়ে নিয়ে গেল। আজকের দিনে আমরা লাক্সারি চাই, গ্ল্যামার চাই, আমরা প্লেজার চাই, সমস্ত কিছু চাই। কে দিচ্ছে? লুসিফার। প্লেজার মানে দেখো একটা কথা আছে না, 7 deadly sin। ভগবান কিন্তু 7 deadly sin বলেছে করবে না। আজকের দিনে প্লেজার ছাড়া কোনো মানুষ আছে? ডিজায়ার ছাড়া কোনো মানুষ আছে? লাস্ট ছাড়া কোনো মানুষ আছে? আমার একটা জিনিস বারবার মনে হয়, ভগবান যদি না চায় আমরা 7 deadly sins এর মধ্যে না জড়াই, তাহলে আমাদেরকে সেরকম হিউম্যান ফিলিংস দেওয়া উচিত হয়নি। যার জন্য আমি ডিজায়ার করবো, যার জন্য আমি লাস্ট করবো, যার জন্য আমার খুব বেশি খেতে ইচ্ছে করবে, জীবনটা তাহলে থেমে যাবে। তুমি বলো তো, তুমি যদি মোনোটোনাস হয়ে যাবে, তুমি যদি সেই ক্ষেত্রে আমাকে তাহলে এই ফিলিংসটা দেওয়া হলো কেন, যার কারণে আমার এই জিনিসগুলো চাইতে বা এই জিনিসগুলো যখন পাচ্ছি এইগুলো হোক। ভগবান তো একটা জড়ো করে রাখতে চেয়েছিলেন, এটা খাবে, ঘুরবে ফিরবে, ওইভাবেই চলবে। আজকের দিনে কেমন হতো যদি আদৌ আসল গড? আজকের দিনে কেমন হতো যদি আদম ইভের মতো তুমি কোনো বস্ত্র পরতে না, এখানে পডকাস্ট কিভাবে করতে, আমি প্র্যাকটিক্যালি বলছি। কোনো একটা সোর্স থেকে তোমার খাবার আসতো, তুমি ওটাই খেতে, সারাদিন তুমি জড়ভরতের মতো বসে থাকতে, জীবনটা কেমন হতো? জীবনটাকে আদতে এগোতো? তুমি ক্রিয়েটিভ হতে পারতে কি? প্রত্যেক মানুষ ক্রিয়েটিভিটির সাথে, যে আজকের দুনিয়া কোথায় এগিয়ে গেছে, ক্রিয়েটিভিটি হয়েছে, মানুষ নিজের ব্রেনকে ব্যবহার করছে, সেটা কি হতো? তুমি বলে যে অ্যানসফ বলেছিল বা সান বলেছিল বা গড বলেছিল, কোনো মানুষ তার ব্রেনের 100% কাজ ছিল এটা। আপেল খেলে, কারণ আপেলের মধ্যে ছিল ট্রি অফ নলেজ, আপেল খাওয়ার মাধ্যমে নলেজটা গেইন হতো, তার ব্রেনকে কাজে লাগাতে পারতো। যখন লুসিফারের কাছ থেকে পাওয়া আপেলটা ইভ খেয়ে নিল, আদমও খেয়ে নিল, ওরা তো ব্রেনকে কাজে লাগাতে পারবে। মানুষ প্রচুর আগে এগিয়ে যেত, সেখানে হয়তো ভগবানকেও ছাড়িয়ে যেত। আমার তোমার কথা শুনে মনে হচ্ছে যে লুসিফার অ্যাকচুয়ালি গড এন্ড গড ইজ অ্যাকচুয়ালি শয়তান বা শয়তান। অ্যাকচুয়ালি তাই। আইনস্টাইনই সবথেকে বেশি পরিমাণ নিজের ব্রেনকে ব্যবহার করেছিলেন, স্যার আলবার্ট আইনস্টাইন। আমরা কিন্তু করি না। এবং অ্যাপেল যদি বলো, অ্যাপেলের সাথে কিন্তু এই যে আমাদের পিনিয়াল গ্ল্যান্ড এর কানেকশন আছে। আপেল খেলে কিন্তু থার্ড আই কানেক্টেড হয়, যেটা পিনিয়াল গ্ল্যান্ড। যখনই আমাদের শরীর খারাপ হয়, ডক্টর কি বলেন? আপেল খাবে। তোমাদের যে ধারাটা রয়েছে বা অ্যাব্রাহামিক রিলিজিয়ন থেকেই আসছি, সেটা হচ্ছে যে একটা গাছ, সেই গাছে একটা ফল যেটা আপেল, অ্যাডাম ইভ এলো, সেটা লুসিফারের প্ররোচনায় খেলো, এন্ড ইট ইজ নট প্ররোচনা, আমি বলবো না, সাজেস্ট করেছিল খেতে পারো, একদমই তাই। এন্ড লুসিফার সার্পেন্ট হিসেবে এসেছিল, যার 4টে পা ছিল। কিন্তু অ্যাডাম ইভকে এই জিনিসটা খাওয়ার পর তার 4টে পা খসে যায় এবং সে সাপে পরিণত হয়। সাপের সাথে তোমাদের একটা খুব অদ্ভুত কানেকশন রয়েছে। লুসিফারকে বলি আমরা, যেহেতু সাপে লুসিফার রূপ নিয়েছিলেন আপেলটা যখন ইভকে দিয়েছিলেন, তাই। আর এই যে সাপ রয়েছে, সেই সাপও তোমাদের কাজের মধ্যে অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেখানে তুমি আমাকে জানিয়েছিলে যে একটা চন্দ্রবোরা সাপের তুমি বলি দাও বা সেটা স্যাক্রিফাইস করো বা কিছু করো, এন্ড সেখানে থ্রু দিয়ে এরপরেই একটা স্টোরি আমি তোমাকে বলবো, একটা কেস স্টাডি। সেখানে কিছু রিচুয়ালে এমন হয় যেখানে মোরগ দুটোকে লড়াই লাগানো হয়, লড়াই তৈরি করা হয়। হ্যাঁ, এখানে আরো একটা রিচুয়াল হয় যেখানে সাপ আর নেউল বলে না, গ্রে মঙ্গুস,
বেজি, সব নিউলি কিন্তু সাপের সাথে লড়াই করে না, সাপকে মারে না। কিছু আছে গ্রে মঙ্গুস হয়, ওরাই কিন্তু লড়াইটা করে। তো এখানে আমাদের এই ধরনের কিছু স্যাক্রিফাইস এইভাবে হয় তাদের লড়াই লাগিয়ে। যখন আমরা এমন কিছু কাজ করি, আমি তোমাকে কেস স্টাডিটা বলবো, তো তাহলে বুঝতে পারবে, সেই ক্ষেত্রে এই ধরনের জিনিস আমাদের কাজে লাগে। এক্ষেত্রে সাপকে নিয়ে যেটা তুমি বললে যে একটা রিচুয়াল, তো চন্দ্রবোড়া একটা সাপের ওপরে আমাদের রিচুয়াল হয়েছিল, মানে রিচুয়ালের একটা পার্ট ছিল। প্রথমে থেকে শুরু করি, এটা একটা ইম্পর্টেন্ট, একটি ছেলেকে ইম্পর্টেন্ট করা, ছেলে নয় একজনের স্বামীকে, যে আমাদের ক্লায়েন্ট হয়ে এসেছিল, মানে বাবা মেয়ে দুজন ক্লায়েন্ট হয়ে এসেছিল, এবং তার যে মেয়ের যে হাজব্যান্ড, মানে জামাই বা হাজব্যান্ড, তাকে ইম্পর্টেন্ট করার একটা রিচুয়াল ছিল। স্টোরিটা আমি পরে বলছি, স্টোরিটার পিছনে অনেক কাহিনী রয়েছে, কারণ রয়েছে যে কেন চাইলো মেয়েটি এরকম, বা তার শ্বশুরও কেন চাইলো যে জামাই ইম্পর্টেন্ট হয়ে যাক। তো এক্ষেত্রে দেখো, আমরা যখন ইম্পর্টেন্ট করার কাজ করি, 400 রকমের কাজ আছে, 400-500 রকমের, কিন্তু একটা রিচুয়ালই এতগুলো ভ্যারিয়েশন, একদম ভ্যারিয়েশন আছে। ধরো আমার কাছে 4টে, কোনো একটা রিচুয়ালে আমার কাছে 4টে ইম্পর্টেন্ট করার কাজ এলো সাপোজ, সেক্ষেত্রে কিন্তু আমি একই পদ্ধতিতে 4টে কাজ করব না, 4টে ডিফারেন্ট পদ্ধতিতে আমাকে কাজ করতে হবে। কেন? নিয়ম, একটা পদ্ধতিতে একটা রিচুয়ালে একটাই কাজ হবে, ঠিক আছে? তো এই যেটার জন্য বললাম 500 রকমের কাজ আছে, বিভিন্ন সময় আমরা বিভিন্ন রিচুয়াল করে থাকি। তো এই যে রিচুয়ালটা করেছিলাম, এখানে আমাদের একটা ডল বানাতে হয়েছে, ডল ওয়ার্ক হয়েছে, একটা ডলের ওপরে কালো কাপড় দিয়ে একটা ডল বানানো হয়েছিল। এবং ডলের সাথে আমরা সবসময় বলি, যখনই এই ধরনের ইম্পর্টেন্ট করা, অসুস্থ করার কাজ করা হয়, তার কিন্তু কোনো জিনিস লাগে। তো মেয়েটিকে যখন জিজ্ঞেস করলাম, তোমার হাজবেন্ডের কোনো জিনিস আছে? তখন ওর বাবা বলল যে মেয়েকে তো ওরা এক কাপড়ে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে, মেয়ে কিছু নিয়ে বেরোতে পারেনি, কিন্তু জামাই এসেছিল আমার বাড়িতে, তখনও কোনোভাবে ভুলক্রমে একটা রুমাল ফেলে গিয়েছিল, এই রুমালটা আছে। আমি বললাম হয়ে যাবে, ব্যবহার করা তো, কাঁচা নেই তো? বললো না, ব্যবহার করা এবং কাঁচা হয়নি, আমার সামনেই জামাই ওটা দিয়ে বারবার মুখ মুছেছে। তো রুমালটা নিলাম, যে ডলটা বানালাম কালো কাপড় দিয়ে, সেই ডলকে রুমালটা জামার আকার নিয়ে পরিয়ে দেওয়া হলো, ঠিক আছে? এক্ষেত্রে মোড়ক লাগে, 5টা মোড়ক লাগে, ঠিক আছে? এবং মোড়ককে এমনভাবে কাটা হবে, প্রথমে গলা মুচড়ে দেওয়া হয় এবং তারপরে যে কাটা হবে সেটা ওই ডলের গায়ে, এবং ডলটাকে পুরো মোরগের রক্তে স্নান করানো হয়, ঠিক আছে? এবং এক্ষেত্রে আরও ইম্পর্টেন্ট জিনিস লাগে, সেটা হলো যে মেয়েটি এই কাজ করবে, মেয়েটি তার স্বামীকে ইম্পর্টেন্ট করতে চাইছে, মেয়েটির মাসিকের রক্ত লাগবে এবং ইউরিন লাগে, ওকে, ঠিক আছে? তো এবং যেটা লাগে, দেখো কোনো মেয়েকে তো আমি এটা বলতে পারি না, তুমি বেস্ট যদি তুমি বলো একদম কোর ওয়ার্ক, সেটা হচ্ছে কোনো মেয়ে যদি, যখন আমরা ওয়ার্কটা করব, ডলের উপর যদি ডিরেক্ট মাসিকের রক্তটা ফেলতে পারে বা ইউরিনেট করতে পারে, তো সেটা তো আমরা বলতে পারি না যে আমাদের সামনে এটা করো, বিকজ আমরা রিচুয়াল করছি। তো আমরা ওকে বলেছিলাম স্পেশাল কেসে আমাদের মিট করতে হয়, বা ক্লায়েন্টকে আমাদের রিচুয়ালের টাইমে আমরা বলি, কারণ এক্ষেত্রে মেয়েটার পার্ট ছিল। মেয়েটিকে আমরা মেয়েটি যখন আমাদের কাছে কাজ করাতে এলো, তো আমি বললাম তখনই তোমার কাজ হবে যে মুন রিচুয়ালে তোমার পিরিয়ড হবে, তোমার পিরিয়ড টাইম, কারণ না হলে তো আমি ওর মাসিকের মানে পিরিয়ডের ব্লাডটা পাবো না। তো 2 মাস বাদে ও আমাকে যে ডেট জানালো, আমাদের রিচুয়াল তখন ছিল। তো সেই রিচুয়ালের সময়তে মেয়েটাকে ডেকে নিলাম, এবং যখন আমাদের ডল হয়ে গেল পিরিয়ড, মেয়েটাকে বললাম একটি বোতল দিলাম, বোতলের মধ্যে ইউরিনেট করতে এবং তার মধ্যেই ওর মাসিকের রক্ত মিশিয়ে দিতে, ঠিক আছে? এর সাথে ওই রক্ত ছাড়াও মেশানো হলো ওর মধ্যে মদ, ঠিক আছে? এবং ওই আমরা যখন চ্যান্ট করছি, ডলটা রক্ত স্নান হয়ে গেছে, আমরা চ্যান্ট করছি, এবং তখন কিন্তু ওই ইউরিন, ব্লাড এবং মাসিকের ব্লাড এবং মদ মেশানো ওই জিনিসটা কিন্তু ওর ভিতরে ঢালা হচ্ছে এবং চ্যান্ট করা হয়েছে। মেয়েটাকে কিন্তু ওই রিচুয়ালে থাকতে হয়েছিল, এবং আমরা যত চ্যান্ট করেছি সর্বঘৃণা দিয়ে মেয়েটাকে কিন্তু ওই ডলের ওপরে থুক করতে হয়েছে, ঠিক আছে?
এইভাবে কন্টিনিউ রিচুয়ালটা চলে 2 ঘন্টা, একটা টাইম আছে, 2 ঘন্টা কন্টিনিউ আমরা চ্যান্ট করে যাই এবং মেয়েটা এটা করে। এমন হয় থু করতে 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 মানে গলা শুকিয়ে যায়, গলা দিয়ে রক্ত পর্যন্ত বেরিয়ে যায়, বাট এটা করতে হয়, ঠিক আছে। মেয়েটাও করেছিল বিকজ ওর লাইফের ঘটনা যখন আমি তোমাকে বলবো তখন তুমি বুঝবে যে কেন এতটা কষ্ট করেছিল বা এতটা একটা ভয়ঙ্কর স্টেপ নিজের স্বামীর জন্য কেন নিল। তো এই ডলটা হলো 2 ঘন্টা আমরা চ্যান্ট করলাম, এরপরে আমরা সেটাকে কাপড় দিয়ে বেঁধে ডলটাকে রেখে দেওয়া হলো। এই রিচুয়ালের সেকেন্ড পার্ট যদি আমি বলি, যেটা লাগবে আমাদের একটা চন্দ্রবোরা সাপ লাগে, এবং আমাদের এরকম সাপুরে জানা আছে, সোর্স আছে, যে আমাদের পুরো কালো কাপড়ে মুড়ে সাপ দিয়েছিল, জ্যান্ত কিন্তু কালো কাপড়ে মুড়ে, মানে অনেক গেট টেট দিয়ে, মানে কোনোভাবে সেটা খোলা যাবে না, এইভাবে মারাত্মক দিয়েছিল। এবং যখন আমরা এই রিচুয়াল করি পাশাপাশি কিন্তু সাপের ওপরেও একটা চ্যান্টিং রিচুয়াল হয়েছিল। এবং সেদিন আমরা দিনের বেলাতেই একটা 3 ফিট বাই 3 ফিটের গর্ত খুঁড়ে রেখেছিলাম, ঠিক আছে। ডলের উপরে রিচুয়াল হয়ে গেল, আমরা তারপরে বাগানে যাই। শকুন্তলার বাড়িতেই কাজটা হয়েছিল, মানে ওর যে বাগান আছে সেখানেই গর্ত খুঁজে, মানে ওর বাড়িতেই তো রিচুয়ালগুলো করি। তো আমরা তো গর্তটা রাখা হয়েছিল, তো ওখানে আমরা গেলাম। ফার্স্টে যেটা করা হলো, ডলটাকে রাখা হলো গর্তের মধ্যে মিডল পোর্শনে। তারপরে চন্দ্রবোরা যে সাপটা ছিল, অনেক গিট দেওয়া ছিল এবং প্যাঁচানো ছিল, যতটা আমাদের খোলা সম্ভব হলো, না হলে আমরা যদি ফেলে দিই পরবর্তী রিচুয়াল আমরা বেরোবে কি করে, সাপটাকে আমায় বের করতে হবে, আমি তো ডিরেক্ট সব খুলে বের করতে পারবো না। যতগুলো সম্ভব গিট আমরা খুলে দিলাম, নিচে ফেলে দিলাম, এবং তারপরে দেখবে এক রকমের মুখ বেঁকানো আংটা পাওয়া যায়, ওই আংটা দিয়ে আমরা মুখটা খুলে খুলে সাপটাকে ওখানে বের করলাম। এরপরে শকুন্তলার কাছে আছে গ্রে মঙ্গুস, যেটা এক ধরনের নেউল। এই নেউলের, হ্যাঁ বেজি, এই নেউল কি থাকে, যখনই সাপকে দেখে না ওরা অ্যাটাক করে, মাথায় অ্যাটাক করে এবং লড়াই করে। সাপটাকে যতক্ষণ না মারবে ততক্ষণ কিন্তু লড়াই করবে। গ্রে মঙ্গুসকে ছেড়ে দেওয়া হয়েছে, নর্মালি অ্যাটাক করেছে, এবং ওখানে যা লড়াই হয়েছিল পুরো রক্তারক্তি, এবং যে রক্তারক্তি হচ্ছে এটা কিন্তু বলতে পারো তুমি নেউল আর যে সাপে লড়াই হচ্ছে, এখানে কিন্তু এই মেয়েটির সাথে ওর হাজবেন্ডের লড়াই। আচ্ছা, একদম মেয়েটি হচ্ছে নেউলের রোল প্লে করছে এখানে, মানে ও প্রতীক, সাপটা হচ্ছে ওর হাজবেন্ড। ওকে কাবু করতে হবে, মারতে হবে এখানে, ঠিক আছে। এবং যখন লড়াইটা পুরো হচ্ছে, মানে রক্তারক্তি, কেন কামড়ে খেমচে পুরো তো রক্ত বের করে দিয়েছে এবং পুরো ব্লাডে ভরে যায় ওখানে, এবং পুতুলটা যে ডলটা ছিল, ডলটার গায়ে পুরো রক্ত টক্ততে পুরো ভরে যায়। সাপটা যখন পুরো মৃত তখন নেমে নেউলটাকে তুলে ঘরে রেখে দেওয়া হয়, ঠিক আছে। এরপরে সেখানে কাঠ দিয়ে সাজিয়ে সাদা কেরোসিন তেল ক্ষেত্রে লাগে, মদ লাগে, ওর মধ্যে দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এবং এই জ্বালানোর পরে কিন্তু গর্ত সেই রাতেই বুঝে দিতে হবে, অন্তত 1 ফিট 1-1.5 ফিট গর্ত কিন্তু পুরো বুঝে দিতে হবে, কারণ ওটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু রিচুয়াল ইনকমপ্লিট। পুরো বুঝিয়ে দেওয়া হয়। এবং পরবর্তীকালে রিচুয়াল হয়ে গেল, মেয়েটাও বাড়ি চলে যায়। এই ঠিক 3-4 মাস বাদে ফাইনালি আমরা জানতে পারি ওর হাজবেন্ড ওর কাছে এসেছে এবং কনফেস করেছে ও কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে পারছে না, এবং ওকে ফিরিয়ে নিয়ে যায়। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি ফিরে চলো। ঘটনাটা এবার তোমাকে বলি, যেটা ঘটেছিল। লাভ ম্যারেজ করেছিল ছেলেটা মেয়েটার তখন 20 বছর বয়স। তো লাভ করেছে, মেয়েটার বাবার অর্থনৈতিক দিকে অবস্থা ভালো ছিল, বাট ছেলেটার অর্থনৈতিক অবস্থা তো ভালো ছিল না। আর কিছু ছেলে থাকে না, মানে পার্টি পলিটিক্স এই সমস্ত করে বেড়ায়, একটু মাস্তানি টাইপ করে বেড়ায়, তো এইসব ছিল। মেয়েটার বাবার একেবারেই পছন্দ ছিল না। কেসটা হচ্ছে বাঁকুড়ার কেস, ঠিক আছে। এই কেসটা আমার কাছে এসেছিল 2023 সালের শেষের দিকটা, ঠিক আছে। তো আমার সাথে সোশ্যাল সাইটে আমার কন্ট্যাক্ট পেয়ে যোগাযোগ করেছিল ভদ্রলোক। তো ওদের বিয়ে হয়, লাভ মানবে না, শেষে বিয়ে হয়। বিয়ের সময় তো প্রথমেই হলো ছেলের বাবা মার দাবি হলো টাকা দিতে হবে, আপনার জামাই তো একমাত্র ছেলে হবে, মেয়েটি এক মেয়ে ছিল, আমার ছেলে তো এখন থেকে আপনার ছেলে, জামাই তো ছেলের মতো, আপনার তো ছেলে নেই, উনি তো ছেলে, ব্যবসার জন্য কিছু টাকা দেবেন।
1 লক্ষ টাকা দিয়েছে, হাতে কানে গলায় অনুষ্ঠান করে ভালোভাবে বিয়ে দিয়েছে। 1 লক্ষ টাকা পুরোটাই আত্মসাৎ করেছিল ছেলের বাবা মা। টাকাটা তারাই নেয়, টাকাটা তারা তাদের পারিবারিক ব্যাপারে খরচ করে। 15 দিন বাদে, যেদিন 15 দিন না, ভুল বললাম, প্রথম অশান্তি শুরু হয় 7 দিন বাদে। মেয়েটিকে বলে, তুমি যে দিরাগমনে যাচ্ছ তোমার বাবার থেকে 50,000 টাকা নিয়ে এসো। তো বলি, এই তো আমার বাবা 1 লাখ টাকা দিল, এখন কি দেবো? বলছে, না, নিয়ে আসবে, ওই টাকাটা ফুরিয়ে গেছে, তোমাদের এত বিয়েতে খরচ হলো, আমি কি খরচ করব? বিয়ের খরচ হয়ে গেছে। বলছে, আমার বাবা তো বিয়ের খরচ আপনারা পারতেন না তো খাওয়াতেন না, লোকজন খাওয়াতেন না, অনুষ্ঠান করতেন না, এইভাবে আমার বাবার টাকা কেন নষ্ট করলেন? তো শ্বশুর শাশুড়ির সাথে ঝামেলা হয়, আসে ওর বাবাকে বলে, ওর বাবা বলে যে ঠিক আছে মা, চিন্তা করিস না, আমি দিয়ে দেবো, টাকা দেয়। এইবার ছেলেটির প্রত্যেকবারই এমন হয়, ওর বাবা মার কথা ছেলেটা এতটাই শুনতো, তো বাবা মার কাছে গিয়ে টাকাটা দিয়ে দেয়। এইবার কি করে, ছোট ছেলেকে কি লাগবে প্রয়োজনে টাকাটা দিয়ে দিল। মানে মেয়েটার বাবাকে একটা এটিএম মেশিনের মতো ইউজ করে গেছে। এর পরবর্তীকালে আবারও টাকা দেয়, তখন কি হয়, আমার বোন প্রেগনেন্ট, তার ডেলিভারির খরচ হবে। এটা কেন? এটাই তো কথা। তার জামাইও, তার ছেলেটার যে নন্দাই, মানে দিদির না, বোনের বর, মানে ভগ্নিপতি, সে এসে তার বাপের বাড়িতে বোনকে দিয়ে গেল এবং এখান থেকেই তোমরা করে দাও ডেলিভারি। আমি এত খরচ করব কি করে? আমার বাবা মা তো দেখতে পারবে না, আমার বাবা মার বয়স হয়েছে, বাপের বাড়িতেই বাচ্চাটা হয়ে যাবে, সেখানে খরচ করলো। এবার বারবার ওপর যখন মেয়েটার উপর প্রেশারাইজ করলো, মেয়েটা এখানে প্রতিবাদ করেছিল যে আমি আর যাব না। ঝামেলা ঝাঁটি, এক কথায় দু কথায় মেয়েটাকে মারধর করে মেয়েটার যে শ্বশুর শাশুড়ি ছিল। যেদিন মারধর করে ওদিন ও কিছু জিনিসের প্রতিবাদ করেছিল, যে আপনারা যে মারধর করছেন আমি তো আর আসবই না, পুলিশ স্টেশনে যাব। এই যে যখনই বলে পুলিশ স্টেশনে আপনাদের জেল খাটিয়ে তবে আমি শুনবো, না হলে আমরা কি ভেবেছেন আমার বাবাকে এইভাবে ইউজ করবেন, আমাকে এইভাবে ইউজ করবেন? নিজে পছন্দ করে এসেছি বলে কি আমার কোনো মান সম্মান নেই? যখনই বলে পুলিশে দেবো, জেল খাটাবো, তখনই ওর যে হাজবেন্ড ছিল সামনে ছিল কার্বলিক অ্যাসিড, ওর মুখে ছুঁড়ে মারে। এবং ওর একটা চোখ পুরো নষ্ট হয়ে যায়, একটা দিক, মেয়েটা দেখতে খুব সুন্দর ছিল, একটা দিক পুরো পুড়ে যায়, হসপিটালাইজড হয়, ট্রিটমেন্ট হয়। এবং মেয়েটাকে ওই সিচুয়েশনেও পাশের বাড়ির লোক হসপিটালে নিয়ে গিয়েছিল। ওরা নিয়ে যায়। একদমই তাই। পুলিশ কেস হয়ে যাবে তো। পুলিশ কেস হয়েছিল, মেয়েটার বাবা কেস করেছিল, কিন্তু ওই যে প্রথমেই বললাম না, পার্টি পলিটিক্স, তো কিছুদিন জেলে থেকে বেরিয়ে এলো। তারপরে খুঁজতে খুঁজতে মেয়েটা জানতে পারে যে পরবর্তীকালে ছেলেটা আবার বিয়ে করছে। তো মেয়েটার বাবা বলে, আমার মেয়ের জীবন তো নষ্ট, আমার মেয়ের তো আর কিছু নেই জীবনে, তো এমন কিছু করো যাতে ও পুরো শেষ হয়ে যাক, আর না হলে বাধ্য করো যাতে আমার মেয়ের সাথে ও ঘর করতে বাধ্য হয়। তো এখানে আমরা যে কাজটা করেছিলাম, তোমাকে একটা জিনিস বললাম, ইউরিন এবং মাসিকের ব্লাড আমরা নিয়েছিলাম না, মেয়েটার সাথে ছেলেটাকে একটা লক করে দিয়েছিলাম, যেখানে ছেলেটা চাইলে মেয়েটার সাথে স্বাভাবিক সম্পর্ক করে ঘর করতে পারবে, কিন্তু অন্য কোনো মেয়ের কাছে গেলে ইম্পোর্টেন্ট হয়ে যাবে। সিলেক্টিভলি ইম্পোর্টেন্ট। একদম সিলেক্টিভলি। এরকমটা হয়। মানে আমি যত শুনছি ততই অবাক হচ্ছি। একটা জিনিস আমাকে বলো, এই প্রসঙ্গটা নিয়ে কথা হচ্ছিল বলে, তোমরা যখন কাজ করো এই জিনিসপত্রগুলোর স্মেলটা কিভাবে তোমরা সার্ভাইভ করো? মানে মাস্ক থাকে, আতর, ধূপকাঠি, কর্পূর, এই ধরনের ব্যবহার হয়, বাট সহ্য করতে হয়, এটাই ব্ল্যাক ম্যাজিক। আমি একটা জিনিস লাস্ট তোমার থেকে আজকে জানতে চাই, সেটা হচ্ছে যে ধরো বিয়ের পরে কেউ পুরী বা দীঘাতে গেছে এবং দীঘাতে যাওয়ার পর যে বিছানা রয়েছে, যে বেড রয়েছে, সেখানে শারীরিক সম্পর্ক হয়েছে এবং সেই জায়গা থেকে মেয়েটি কনসিভ করেছে। কিন্তু বলার ব্যাপার এটাই, এই যে বিছানা বা বেড হোটেলের, সেখানে আগেও অনেকে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে, যৌন সম্পর্ক স্থাপন করেছে। ইভেন এই বিছানাতে হয়তো এরকমও কেউ থাকতে পারে যার ওপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে, যে ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়তো সেখানে তারা শারীরিক সম্পর্ক করেছে। ওই জায়গাটা, ওই মেমোরিটাকে তো রিটেন করে রাখছে, ওই যে প্রভাব সেটাকে তো রিটেন করে রাখছে, নিজের মধ্যে ধরে রাখছে, সেই বিছানাটা বলো, ঘরটা বলো, যাই বলো। তো যখন কোনো সুস্থ স্বাভাবিক কাপল সেই জায়গাতে যাচ্ছে, এরকম শারীরিক সম্পর্ক করছে, কনসিভ করছে,
বাচ্চাটার ওপর কি কোনোভাবে এর এফেক্ট আসতে পারে? অবশ্যই এফেক্ট আসতে পারে। অনেক সময় আমরা দেখি বাচ্চার মানসিক বিকাশ ঘটেনি, বিকলাঙ্গ হয়েছে, কারণ কারুর ওপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছে। সেই ব্ল্যাক ম্যাজিক হওয়া মানুষটা ওই বিছানার ওপরে শারীরিক সম্বন্ধ করেছে। ব্ল্যাক ম্যাজিক কিন্তু একটা ভাইরাসের মতো, আচ্ছা, যে একজন থেকে একজন, একজন থেকে একজন ছড়িয়ে যাবে। তো তার ভাইব্রেশন, তার বডির যে নেগেটিভ এনার্জি, সেটা তো বেডে রয়েছে। সেই বেডেই গিয়ে কিন্তু সে রিলেশন করছে এবং কনসিভ করছে। যে কোনো বাচ্চার জন্ম যদি বলো, প্রথম জন্ম কিন্তু যখন মা বাবা মিলিত হচ্ছে, প্রথম স্পার্ম যাচ্ছে, তো কোন সময়ে গেল, কোন জায়গাতে গেল, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ওকে, এই জিনিসটা তো আমার এই মাথার মধ্যে জিনিসটা ঘুরছিল অবশ্যই। খুব। শুধু এটা না, ধরো হোটেলে গিয়ে কখনোই মানে সেক্স করে কখনোই কনসিভ যদি কারুর আসে, সেটা কিন্তু অনেকভাবে অনেক প্রবলেম হতে পারে। ধরো এমনও দেখা যায় না, কোনো হোটেলে গিয়ে কেউ হয়তো আত্মহত্যা করলো, এরকম অনেক সময় আমরা নিউজে শুনে থাকি এরকম হয়েছে। সেই রুমে ধরো কোনো কাপল পরবর্তীকালে গেল, সেখানে সেই মহিলাটি কনসিভ করলো, পুরোপুরি নেগেটিভ এনার্জি এফেক্ট পাবে ওখানে। বাচ্চারাও তো বাচ্চাটা অবশ্যই body বাচ্চার যেতে পারে। মধ্যে বিকলাঙ্গ চলে আসবে, মানসিক বিকৃতি চলে আসবে, যেটা অনেক সময় বললাম যে মানসিক বিকাশ ঘটবে না, বা তার থেকেও বড় রকমের কিছু হতে পারে, এবং সেই মহিলাও এফেক্টেড হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে। ওকে, থ্যাংক ইউ মৌমিতা দি এত কিছু জানাবার জন্য। কৌশলের আড্ডাতে বেশ অনেকদিন পর তোমার সাথে এই এপিসোডটা আমরা করলাম, একটা পাওয়া প্যাক্ট এপিসোড, অনেক কিছু জানতে পারলাম, শেখার সুযোগ পেলাম। মৌমিতাদির আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন। এবং হ্যাঁ, মৌমিতাদির এপিসোড কি আপনারা আরও চান সেটাও কমেন্ট করে জানান। কি বিষয় নিয়ে আপনারা চান এই এপিসোড, পরবর্তী এপিসোড, সেটাও জানাবেন। আর হ্যাঁ, আপনারাও যদি আমার সাথে এরকম কোনো পডকাস্টে বসতে চান, এরকম একটা আড্ডা মারতে চান, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 6290675195। আপনার যদি কোনো স্পিরিচুয়াল গাইডেন্স বা হেল্প লাগে, এই ক্ষেত্রেও আমাদের যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে পরের সপ্তাহে। ততক্ষণ অবধি কৌশলের আড্ডার এরকম আরও দুটো এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসে ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। থ্যাংক ইউ মৌমিতা। ওয়েলকাম।